শুরু হয়েছে না? আচ্ছা আচ্ছা, আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট পড়াচ্ছে এখন। হ্যাঁ, এটাতে মিস করা যাবে না। এটা যদি আপনারা মিস করেন তাহলে এই কোর্স করে কোনো ফায়দা হবে না। যে সাবজেক্ট এখন পড়াচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। গত ক্লাসে আমরা পড়াইছিলাম ফার্মাকোলজি কাকে বলে, ফার্মাকোলজি কত প্রকারের, ফার্মাকোলজির ব্রাঞ্চগুলোর নাম। তারপরে পড়াইছিলাম হচ্ছে ওষুধ প্রয়োগের রাস্তাসমূহ, তাই না? তারপরে পড়াইছিলাম হচ্ছে আপনার ফার্মাকোপিয়া কি, ঠিক আছে, ড্রাগ কি, মেডিসিন কি, এগুলো ভিডিও দেখছেন? জেনেরিক নাম, জেনেরিক নাম তো একটা মানে একটা গ্রুপের অনেকগুলো নাম আছে। যেমন ব্যথানাশক ওষুধ 30টা আছে, তার মধ্যে একটা জেনেরিক নামের এটারও 500 কোম্পানি আছে। হ্যাঁ, আপনাকে আগে ওই 30টা নাম মুখস্থ করতে হবে, তারপর একটার ভিতরে 10টা নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে? যেমন এসিক্লোফেনাক, এটার 10টা কোম্পানির নাম আপনি মুখস্থ করবেন। ডাইক্লোফেনাক, ইটোরিকক্সিব, নেপ্রোক্সেন, ঠিক আছে? এগুলো কিন্তু এক একটা ব্যথার ওষুধের নাম। এগুলোর আলাদা আলাদা 50-60টা করে কোম্পানির নাম আপনাদের 10-12টা করে মুখস্থ রাখলেই হলো, ঠিক আছে? মানে মেন মেন যে কোম্পানিগুলো আছে, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, ঠিক আছে না, তারপরে এগুলো আপনার এসিআই, ন্যাপ, এগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওষুধ প্রয়োগের যে রাস্তাসমূহ আসলো সেই রাস্তাসমূহ আমরা পড়ছিলাম। একটা হচ্ছে আপনার ইন্টেরাল, আর একটা হচ্ছে মানে একটা লোকাল, আর একটা হলো পার ইন্টেরাল, তাই না? আচ্ছা, লোকাল আর হলো সিস্টেমিক। আর লোকালের মধ্যে হচ্ছে ওষুধ প্রয়োগ করার লোকাল যে রাস্তাগুলো, অর্থাৎ যেখানে আমরা সরাসরি হাত দিয়ে ওষুধটা দিয়ে দিতে পারতেছি, অর্থাৎ শরীরের বাহিরের অংশে যেখানে ওষুধটা দিয়ে দেওয়া যায় সরাসরি হাত দিয়ে, এটা হলো লোকাল। আর সিস্টেমিক মানে হচ্ছে সমস্যাটা আপনার ভিতরে, লিভারে, কিডনিতে, হার্টে, কিন্তু ওষুধটা প্রয়োগ করবেন কোন রাস্তা দিয়ে, সেটা দুইটা রাস্তা। একটা হলো মুখ দিয়ে পাকস্থলীর মধ্যে দেওয়া, আর একটা হলো আপনার পার ইন্টারাল, ইঞ্জেকশন আকারে দেওয়া, সেটা আইভি হোক, আইএম হোক, সাবকিউটেনাস হোক, এগুলো এরকমভাবে দেওয়া যায়, ঠিক আছে না? এটা মুখস্থ করবেন, মানে ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে সব লেভেলে সব স্টুডেন্টেরই ওই রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা কিন্তু মুখস্থ করতে হয়, এবং ওষুধ প্রয়োগের যে রাস্তাগুলোর নাম এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো আপনি কি বলতে পারবেন আজকে মানে ওষুধ প্রয়োগের কি কি রাস্তা আছে? হ্যাঁ, ইন্টেরাল, পার ইন্টেরাল। হ্যাঁ, ইন্টেরাল রুট কি কি? ওরাল, হ্যাঁ একটা হয়েছে। তারপরে জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল। পাইপতের এটার নাম কি? পাররেক্টাল। পাররেক্টাল কি দেওয়া হয়? সাপোজিটরি। ওরালে কি দেওয়া হয়? ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাসপেনশন, ইমালশন, তাই না? আর সাবলিঙ্গুয়াল কি দেওয়া হয়? জিটিএন ট্যাবলেট। শুধুমাত্র জিটিএন ট্যাবলেটটাই সাবলিঙ্গুয়াল দেওয়া হয়, অন্য কোনো ট্যাবলেট না, ঠিক আছে? সাপোজিটরি বমি এবং ব্যথার, এই দুইটা, অন্য কোনো জিনিস পাওয়া যায় না, এই দুইটা ওষুধ দেওয়া যায়। একটা হলো অনেক বেশি জ্বর হলে, ব্যথা হলে তখন দেওয়া হয়, আর একটা হলো বমি হলে, মুখে না খাইতে পারলে আপনার পায়ে বুদ্ধি রাস্তায় দেওয়া হয়, ঠিক আছে? খুবই সহজ, কিন্তু পড়তে হবে। হ্যাঁ, ক্লাস করলেন, বাসায় গিয়ে একটু দেখলেন 1 ঘন্টা, ঠিক আছে, 2 ঘন্টা, প্রতিদিন একটু একটু করে পড়লেন। বই তো আপনাদের কাছে আছে, হ্যাঁ? আমি যেমন পড়াচ্ছি, আজকে পড়াইলাম 5 পৃষ্ঠা পর্যন্ত, আপনি নেক্সট ক্লাসে পড়ে আসবেন 30 পৃষ্ঠা পর্যন্ত। এরকমভাবে পড়ে আসবেন যাতে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার আমি এই পর্যন্ত পড়ছি, এটা বুঝি নাই। এটা যদি আপনি পড়েন আপনি বুঝতে পারবেন, নিজে নিজেই বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি না পড়েন তাহলে তো আমাকে কোশ্চেন করতে পারবেন না। আমি যেটা পড়াবো সেটাই আপনাকে উপলব্ধি করতে হবে, করতে হবে। পাইভতের পার্শ্ব প্রতিক্রিয়া আপনার যেটা হলো, আপনার অনেকে এটা ইউজ করতে চায় না, আর একটা হলো অনেক ক্ষেত্রে ইউজ করার সময় অনেক ক্ষেত্রে আঘাত লেগে আপনার ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? এটাই
মানে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি থাকে, আর এটা কোনো সমস্যা নেই। বরঞ্চ পাইপতে প্রবেশ করলে আপনার খুব দ্রুত অ্যাবজর্ব হয়, ঠিক আছে। এবং পাইপতে প্রবেশ করলে সাইড এফেক্টটা খুব কম থাকে। ওরাল রুটের চাইতে আপনার সাবলিঙ্গুয়াল রুটের সাথে পাইপটা সেফ। 99% ওষুধ এখানে কাজ করে, ঠিক আছে। 1% ওষুধ কাজ করতে পারে না, ঠিক আছে। কিছু বলবেন? হাত জাগাইছিলেন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে অন্য একটা ক্লাস, ঠিক আছে। তাহলে যেগুলো আমরা পড়ছিলাম সেগুলো তো পড়ছিলাম, এখন যেগুলো পড়ি নাই সেগুলো পড়াবো। আজকেও জেনারেল ফার্মাকোলজির অনেক আলোচনার বিষয় আছে, ঠিক আছে। জেনারেল ফার্মাকোলজি তো বুঝছেন, মানে হলো কিছু সাধারণ জিনিস আলোচনা করা, ঠিক আছে। আর সিস্টেমিক ফার্মাকোলজি মানে হচ্ছে ওষুধ নিয়ে, ড্রাগ নিয়ে আলোচনা করা, ঠিক আছে। এটাই হলো সিস্টেমিক ফার্মাকোলজি। আচ্ছা, ওষুধের ডোজেস ফর্ম 13তম পৃষ্ঠায় আছে, ওষুধের ডোজেস ফর্ম, ঠিক আছে। ওষুধের ডোজেস ফর্ম হলো ড্রাগের ভৌত অবস্থা। ড্রাগের বিভিন্ন ডোজেস ফর্ম একটি ড্রাগকে বিভিন্ন পথে প্রয়োগের উপযুক্ত করে তোলে। মানে ওষুধ প্রয়োগ করার কী কী ফর্ম আছে, যেমন একটা আছে হলো ট্যাবলেট, কঠিন পদার্থের মধ্যে কী আছে, যেমন সলিড। তাহলে ডোজেস ফর্ম অফ ড্রাগ, এই ডোজেস ফর্মের ভিতরে আমাদের কি আছে, 1 নম্বরে আছে হলো ট্যাবলেট, ঠিক আছে। ট্যাবলেট হচ্ছে এক ধরনের কঠিন পদার্থ, শক্ত, ঠিক আছে না, শক্ত পদার্থ। এই ট্যাবলেট জাতীয় আপনার কিছু কিছু ট্যাবলেট আছে চুয়েবল ট্যাবলেট, CHEWABLE, চুয়েবল। চুয়েবল মানে হলো যে ট্যাবলেটটা চুষে খেতে হয়, ঠিক আছে। সিবিট আছে, অ্যালবেন্ডাজোল আছে, ঠিক আছে। আর আছে কি ফিল কোডেড ট্যাবলেট, ঠিক আছে। এই ট্যাবলেটটা গিলে খেতে হয়, ঠিক আছে, ফিল কোডেড ট্যাবলেট। তারপরে আছে হলো সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট মানে যে ট্যাবলেটটা জিহ্বার নিচে দিতে হয়, ঠিক আছে। তারপরে আছে হলো পানিতে দ্রবণীয় ডিসপোজাবল ট্যাবলেট, ডিসপোরেবল। এগুলো হচ্ছে ট্যাবলেটের বিভিন্ন ফর্ম, ঠিক আছে। তাহলে চুয়েবল ট্যাবলেট, ফিলকোডেড ট্যাবলেট, তারপরে হচ্ছে আপনার কি সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, তারপরে হলো ডিসপোজাবল ট্যাবলেট, যে ট্যাবলেটটা পানির ভিতরে দিয়ে তারপর খেতে হয়। যেমন ভিটামিন সি যুক্ত কিছু ট্যাবলেট আছে যেটা পানির সাথে গুলিয়ে খেতে হয়, এরকম একটা কোটার ভিতরে পাওয়া যায়, ঠিক আছে। ওটা হলো ডিসপোজাবল ট্যাবলেট। তাছাড়াও অ্যাসপিরিন, ঠিক আছে, ইকোস্পিরিন, মানে অ্যাসপিরিন হচ্ছে এটা একটা গ্রুপের নাম, অ্যাসপিরিন, ঠিক আছে। অ্যাসপিরিন এবং প্যারাসিটামল, এটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক ড্রাগ, এটাও অ্যান্টিপাইরেটিক ড্রাগ, অর্থাৎ এই দুইটা ওষুধ খেলে জ্বর কমায়। কিন্তু জ্বরের ক্ষেত্রে আমরা প্যারাসিটামলটা বেশি ব্যবহার করি, অ্যাসপিরিনটা ব্যবহার করি না। অ্যাসপিরিনের কিছু কার্ডিওভাস্কুলার ইন্ডিকেশন আছে, অর্থাৎ এগুলো হার্টের সমস্যা হলে তখন দেওয়া হয়। বিশেষ করে রক্তনালীর ভিতরে যদি কোনো ক্লোট ফর্মেশন হয়, রক্তের জমাট বেঁধে যায়, ঠিক আছে, ব্লক হয়, তখন এই অ্যাসপিরিন দিলে এই ব্লকটাকে ভেঙে দিবে, ঠিক আছে। বসেন বসেন পরে, হ্যাঁ ওখানে বসে। তাহলে আপনার এখানে একটা ট্যাবলেট আছে, মানে হলো এই অ্যাসপিরিন ট্যাবলেট কী করবে, আমাদের রক্তনালীর ভিতরে যদি কোনো ক্লোট ফর্মেশন থাকে এটাকে ভেঙে দিবে, ঠিক আছে। অর্থাৎ হার্টের যে সমস্যাগুলো হয়, হার্টের 90% সমস্যা হচ্ছে হলো আপনাদের এই ব্লক প্রবলেম, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে। অর্থাৎ যার হার্ট এবং ব্লাড ভেসেলের ভিতরে এই ব্লক আছে, ঠিক আছে। এটা হতে পারে কর্নারি আর্টারির ভিতরে, যে আর্টারিতে আমাদের হার্টের ভিতরে ব্লাড সাপ্লাই দেয়, ঠিক আছে। আরটা হচ্ছে আপনার ভিসারাল যে ব্লাড ভেসেলগুলো আছে, অর্থাৎ শরীরের বিভিন্ন প্রান্তে যে ব্লাড ভেসেলগুলো আছে, এগুলোর ভিতরে যদি কোনো ব্লক হয় তখনই আপনার হার্টের প্রবলেমগুলো ধরা পড়ে। যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, IHD, ঠিক আছে। IHD মানে হলো ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক মানে হচ্ছে এটা একটা কন্ডিশন, অর্থাৎ সেলের ভিতরে অক্সিজেনের ডিফিসিয়েন্সি, যেখানে অক্সিজেনের ডিফিসিয়েন্সি হয় সেখানে ইসকেমিক বলি আমরা। ইসকেমিক এটা হলো মেডিকেল একটা টার্ম, ঠিক আছে। তাহলে ইসকেমিক বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে আপনার সেলের ভিতরে অক্সিজেনের ডিফিসিয়েন্সি, হ্যাঁ, মানে হলো অক্সিজেন লেভেল কমে যাওয়া। কোথায় কমে যাওয়া? সেলের লেভেলে, সেলের ভিতরে,
ঠিক আছে। স্যাচুরেশন মানে হচ্ছে আপনার এটা রেসপিরেশনের রেট যেটা, ঠিক আছে, শ্বাস প্রশ্বাসের রেট এটা কমে যাচ্ছে, ঠিক আছে। আর ইসকেমিক এটা একটা আলাদা কন্ডিশন, সেলের মধ্যে যে অক্সিজেন অক্সিজেন, হ্যাঁ, সেই অক্সিজেনটার লেভেল কমে যায় তখন সেটাকে বলা হয় ইসকেমিক, ঠিক আছে। তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ যদি কারো হয়, যেমন ইসকেমিকটা যদি হার্টের ভিতরে হয়, যেমন হার্টের পার্কিনজি ফাইবারে যে মাসলগুলো আছে, ঠিক আছে, চারপাশে যে মাসলগুলো আছে এগুলাকে বলা হয় মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়ামের ভিতরে যদি আপনার এই অক্সিজেনের ডিফিসিয়েন্সি হয়, তাহলে এটাকে বলা হয় ইসকেমিক হার্ট ডিজিজ। যেমন এখানে একটা আর্টারি আছে, এই আর্টারি দিয়ে দুই পাশে রক্ত যায়, এটার নাম হলো কর্নারি আর্টারি। তাহলে কর্নারি আর্টারির ভিতরে একটা ব্লক আছে, যে ব্লকটা আছে দেখা যাচ্ছে আপনার রক্তটা নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছাতে পারতেছে না। তার মানে রক্তের সাথে কি থাকে, অক্সিজেন থাকে। তাহলে সেই অক্সিজেনটাও কিন্তু আমাদের সেই নির্দিষ্ট একটা জায়গায় যাইতে পারতেছে না, তাহলে ওইখানে অক্সিজেনের ডিফিসিয়েন্সির কারণে কি হবে, ইসকেমিক হবে। আর ইসকেমিকটা যেহেতু হার্টের ভিতরে হচ্ছে, এই জন্য এটার নাম হলো হার্ট, হার্ট থেকে আসছে ইসকেমিক হার্ট। আর এটা হার্টের একটা রোগ বা ডিজিজ, ঠিক আছে, এটাকে বলা ইসকেমিক হার্ট ডিজিজ। আর এই ইসকেমিকটা যদি ব্রেনে হয় তাহলে ইসকেমিক স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক, ঠিক আছে। ইসকেমিক মানে হলো ব্রেনের কিছু এরিয়া আছে, সেই ব্রেনের এরিয়াতে আমাদের ব্রেনের ভিতরে যে রক্ত সাপ্লাই করে এটার নাম হলো ক্রেনিয়াল আর্টারি। সেই ক্রেনিয়াল আর্টারি দিয়ে যে ব্লাডটা যাচ্ছে সেই ব্লাডটা ব্রেনের ভিতরে কোনো একটা জায়গায় তার রক্তটা পৌঁছাইতে পারতেছে না, ঠিক আছে। এটা হলো ইসকেমিক স্ট্রোক। তাহলে স্ট্রোক হয় হলো ব্রেনের ভিতরে হার্ট, আর ইসকেমিক হার্ট ডিজিজ কোথায় হয়, হার্টের ভিতরে। হার্ট অ্যাটাক, হার্টের অ্যাটাক হয়, আর ব্রেনের কি হয়, স্ট্রোক হয়, ঠিক আছে। আর মনে করেন হ্যামোরেজিক স্ট্রোক, ঠিক আছে, মানে হলো রক্তক্ষরণ হয়ে গেছে কোথায়, ব্রেনের ভিতরে, ঠিক আছে। আজকে এখন মনে করেন এই যে ইসকেমিকটা হচ্ছে, যে কারণে হচ্ছে সেটা হলো ব্লক থাকার কারণে হচ্ছে, তাই না। এই ব্লক থাকার কারণে, তাহলে এমন একটা ড্রাগ যদি আমরা দিই যে কী করবে, ব্লকটাকে ভেঙে দিবে, সেই কোনটা, সেটা হলো এই অ্যাসপিরিন, ঠিক আছে। অ্যাসপিরিন খাওয়ার সাথে সাথে কি হয়, এই ব্লকটা ভেঙে যায়, আবার রক্ত চলাচলটা আগের মতো স্বাভাবিক করে তোলে, ঠিক আছে। তাহলে এই যে অ্যাসপিরিনটা, এই অ্যাসপিরিনটা হচ্ছে ডিসপোজাবল ট্যাবলেট, অর্থাৎ এটা পানিতে মিশিয়ে খাওয়া যায়। এটা দুইভাবেই খাওয়া যায়, একটা হলো গিলে খাওয়া যায়, আবার পানিতে মিশিয়েও খাওয়া যায়। অর্থাৎ ফিল কোডের ট্যাবলেট আছে আর ডিসপোজাবল ট্যাবলেট আছে, দুই ধরনের ট্যাবলেটই পাওয়া যায়। এখন আপনি যখন একটা রুগীকে দিবেন বা ডাক্তার যেটা প্রেসক্রিপশন করবে, তখন আপনি বলে দেবেন যে এই ট্যাবলেটটা পানিতে গুলে খেতে হবে। ডাক্তার লিখে দিবে যে আপনার অ্যাসপিরিন বা ইকোস্পিরিন ট্যাবলেটটা পানিতে গুলে খাবেন, তখন আপনাকে সাজেস্ট করতে হবে গুলে খাওয়ার জন্য। এটা দুই ধরনের ট্যাবলেট পাওয়া যায়, একটা হলো ফিল কোডের ট্যাবলেট, আর এটা হচ্ছে কি ডিসপোজাবল ট্যাবলেট। তাহলে ট্যাবলেট আমরা চার ধরনের দেখলাম, ঠিক আছে না। একটা কি চুয়েবল ট্যাবলেট, ফিল কোডের ট্যাবলেট, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, ডিসপোজাবল ট্যাবলেট, ঠিক আছে। হ্যাঁ, দ্রুত কাজ করার জন্য, এটা দ্রুত পানির সাথে মিশে যাবে। আর পানি তো এটা মনে করেন ডাইজেশন হয় না, পানি কিন্তু ডাইজেশন হয় না। মানে ভিটামিন, ওয়াটার অ্যান্ড মিনারেল, এই তিনটা জিনিস বডিতে ডাইজেশন হয় না। এটা পাকস্থলী থেকে সরাসরি ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইন থেকে ব্লাডে চলে যায়। এটা ব্যথারও কাজ করে, মাইল্ড অ্যান্ড মডারেট পেইন্টে কাজ করে, যাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, ঠিক আছে। হাড়ের রোগ থাকার কারণে আপনার এক ধরনের রোগ হয়, ঠিক আছে, বাত ব্যথা বলে থেকে আমরা, রিউমেটয়েড আর্থ্রাইটিস। তারপরে হচ্ছে গার্ড, ঠিক আছে, গেটে বাত বলেও আমরা করি, এই ক্ষেত্রেও আমরা এই এসপিরিনটা ব্যবহার করি। তো ওই দুইটা কন্ডিশন, ঠিক আছে। আর তার সাথে কার্ডিওভাস্কুলার কিছু ইন্ডিকেশন, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফেকশন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকুলার ফেলোর, হার্ট ফেলোরের ক্ষেত্রে এই অ্যাসপিরিনটা ব্যবহার করা হয়। তাছাড়া শুধু জ্বরের ক্ষেত্রে আমরা এই প্যারাসিটামলটা ইউজ করি, কিন্তু এটাও কিন্তু জ্বরের ক্ষেত্রে কাজ করে। যেমন কারো ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তার সাথে জ্বর আছে, তাহলে আমরা প্যারাসিটামলটা দিই না, তখন আমরা অ্যাসপিরিনটা দিই, ঠিক আছে। আমি শুরুতে একটা ভুল করছিলাম, আমার প্র্যাকটিস লাইফ যখন শুরু হয়, আমাকে যখন ডাক্তাররা আমাকে পড়াইছিল, আমি এই জ্বরের জন্য প্যারাসিটামল দিয়েছিলাম, মানে হলো অ্যাসপিরিন দিয়েছিলাম, তার কোনো কার্ডিওভাস্কুলার ইন্ডিকেশন ছিল না। তো আমি আবার স্যারকে বললাম যে স্যার, আমি তো জ্বরের জন্য এই ট্যাবলেটটা দিছি। তুমি এটা কেন দিছো? স্যার জ্বর আসছে এই জন্য দিছি, আপনি তো বলছিলেন। পরে বললো যে না, এটা আপনার কিছু কার্ডিওভাস্কুলার ইন্ডিকেশন আছে, ওই ইন্ডিকেশন থাকলে তখন এটা ব্যবহার করা হয়। আর এমনিতে জ্বরের ক্ষেত্রে কখনোই এই প্যারাসিটামলটা মানে হলো অ্যাসপিরিনটা দেওয়া যাবে না। যদিও দিয়ে ফেলেন,
তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ আপনি ভুলে বশত আপনি দিয়ে ফেলছেন, ঠিক আছে, রোগীর কোনো ক্ষতি হবে না। কিন্তু এটার কিছু কিছু কন্ডিশন আছে, সেই ক্ষেত্রে এটা ভালো কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা কেন ওই কন্ডিশন ছাড়া এই ক্ষেত্রে দিব? তাহলে প্যারাসিটামলটাই আমরা বেশি ব্যবহার করবো যত জ্বর আছে, ঠিক আছে। আমরা জ্বর সম্বন্ধে পরে মেডিসিন ক্লাসে পড়বো আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, ট্যাবলেটের ক্ষেত্রে সচরাচর ব্যবহৃত কিছু সাফিক্স বা পরপদ ডিএস, ঠিক আছে। এখন কিছু কিছু ট্যাবলেটের গায়ে লেখা থাকে যে ডিএস লেখা থাকে, আরএস লেখা থাকে, ঠিক আছে। যেমন অ্যালবেন ডিএস, অ্যালবেন ডিএস মানে এটা একটা ডিএস ট্যাবলেট, ঠিক আছে। আর হচ্ছিল আপনার ইন্ডোমেট এসআর, ঠিক আছে। তারপরে হচ্ছিল আপনার কিছু কিছু ট্যাবলেটের গায়ে লেখা থাকে হচ্ছে এরকম টিআর লেখা থাকে, টিআর, ঠিক আছে। তারপরে আসলে এক্সট্রা, ঠিক আছে, না নাপা এক্সট্রা আছে না, নাপা এক্সট্রা। তাহলে ডিএস, এসআর, টিআর অ্যান্ড এক্সট্রা এগুলোর মানে কি? এগুলো হচ্ছে ডিএস বলতে হলো যে ধরনের ট্যাবলেট সাধারণত পরিমাণের চেয়ে দ্বিগুণ ওষুধ রয়েছে, ঠিক আছে। অর্থাৎ ডিএস মানে হলো আমাদের অ্যালবেন, অ্যালবেন যে ট্যাবলেটটা আছে শুধু অ্যালবেন, আর এই অ্যালবেন ডিএস যে ট্যাবলেটটা আছে এটার সাথে আমাদের কি আছে, বেশি আছে, এটা 200 আর এটা কি 400, ঠিক আছে না। আচ্ছা আচ্ছা, আরেকটা আছে কি ডিটি, ডিসপোরাবল ট্যাবলেট। ডিটি মানে কি? ডিসপোরাবল ট্যাবলেট, ওই যেটা আমরা বললাম একটু আগে যে ট্যাবলেট ফিল কোডের ট্যাবলেট, ঠিক আছে। এটা ট্যাবলেটের সাথে ডিটিও লেখা থাকতে পারে, যেমন ক্লোফেনাক ডিটি, ক্লোফেনাক ডিটি, এরকম ক্লোফেনাক যে ট্যাবলেট আছে ডাইক্লোফেনাক গ্রুপের, সেখানে ডিটি লেখা থাকে। তাহলে ডিটি দ্বারা আমরা কি বুঝবো? এই ওষুধ সহজেই পানিতে গলে যায়, ঠিক আছে, ডিসপোজেবল অর্থাৎ পানিতে কি হয়, সাথে সাথে ডুবে যায়। টিআর, সাস্টেইন রিলিজ, এগুলো অনেকক্ষণ পর্যন্ত কাজ করতে থাকে, বডিতে যাওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত সে কাজ করতে থাকে, অনেকক্ষণ দীর্ঘ একটা সময় নিয়ে সে কাজ করে, এটা হলো টিআর, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এসআর, সাস্টেইন রিলিজ, টাইম রিলিজ। এই এসআর এবং টিআর এই দুইটা ট্যাবলেট একই নেচারের, ঠিক আছে, এরা দীর্ঘক্ষণ পর্যন্ত কাজ করে থাকে। তারপরে এক্সট্রা, এক্সট্রা মানে হলো তার যে মূল উপাদান তার সাথে কিছু অ্যাড করা আছে, ঠিক আছে, এটাকে বলা হয় এক্সট্রা। যেমন প্যারাসিটামল প্লাস ক্যাফেইন, ঠিক আছে, এই দুইটাকে একক্ষেত্রে কি বলা হয়, নাপা এক্সট্রা। আর যেটা প্যারাসিটামল সেটা শুধু নাপা, এক্সটেন্ড আবার আলাদা, ঠিক আছে। তাই প্যারাসিটামলের কন্টেন্টটাই ওখানে বেশি, এক্সটেন্ড যেটা, বুঝতে পারছেন। তারপরে কি আছে, তাহলে এগুলো আমাদের ট্যাবলেটের ভিতরে দেখলাম। তাহলে ট্যাবলেটের ভিতরে আমরা কি কি দেখলাম? ট্যাবলেটের ভিতরে আমরা দেখলাম হলো সাস্টেন রিলিজ ট্যাবলেট, ফিল কোটেড ট্যাবলেট, তাই না, ডিসপোজেবল সেফ ট্যাবলেট, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট। এবং এগুলোর পিছনে এগুলো থাকার অর্থ কি, ঠিক আছে। ডিএস মানে হলো ওষুধের ঘনত্ব ওখানে বেশি, এসআরটিআর মানে হলো এই ওষুধগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত কাজ করে, আর ডিটি মানে হলো এটা পানিতে দ্রবণীয় হয় খুব তাড়াতাড়ি, এক্সট্রা মানে হলো এর সাথে কোনো কিছু অ্যাড করা আছে, ঠিক আছে। তারপরে আছে হলো ক্যাপসুল, ঠিক আছে। ক্যাপসুলটা আমরা চিনি, ক্যাপসুল চিনি না, গ্যাসের যে ট্যাবলেটগুলো আমরা পারি বাজারে যে পাওয়া যায়, ঠিক আছে, যেমন ওমিপ্রাজল গ্রুপের ক্যাপসুল, ঠিক আছে, প্যান্টোপ্রাজল গ্রুপের ক্যাপসুল, এই ক্যাপসুলগুলো। তারপরে সাপোজিটরি, সাপোজিটরি মানে হলো যেগুলো মানে পার রেক্টালি ইউজ করা হয়। অয়েনমেন্ট, অয়েনমেন্টগুলো কী করা হয়, স্কিনে ব্যবহার করা হয়, ঠিক আছে। সিরাপ, সিরাপ মানে হলো এখানে পানির সাথে চিনির ঘনত্ব থাকে, ঠিক আছে। সিরাপ হলো সুক্রোজ, ঠিক আছে, এবং অন্যান্য বা মিষ্টিকর বস্তুর ঘনীভূত মিশ্রণ এখানে থাকে, এটা হলো সিরাপ। সলিউশন, সলিউশন হলো একটি সমতৃপ্ত তরল প্রস্তুতি যেখানে এক বা একাধিক সক্রিয় উপাদান একটি উপযুক্ত বাহকে দ্রবীভূত অবস্থায় থাকে, ঠিক আছে। সাসপেনশন, সাসপেনশন মানে হলো এখানে পাউডার থাকে আর কিছু মনে করেন ওয়াটার অ্যাড করে এটাকে মিলাইতে হয়, তখন একটা সিরাপ হয়ে যায়, এটাকে বলা হয় সাসপেনশন। এখানে পাউডার থাকে এবং পানি গরম করে এটার সাথে মিশিয়ে দিতে হয়, মিশিয়ে তারপরে আপনার এই সিরাপটা তৈরি করতে, এটাকে বলা হয় সাসপেনশন। তাহলে সিরাপ, হ্যাঁ, গরম পানিটাকে হালকা কুসুম গরম পানিটাকে ঠান্ডা করে
তারপরে মিক্স করে তারপরে এই ওষুধটা বানাইতে হয়। কতটুকুন পানি মিক্স করতে হবে এই ওষুধের গায়ে লেখা থাকে যে 35 ml, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে 60 ml, 30 ml। তাহলে 35 ml মানে হলো 5 ml সমান 1 চামচ, ঠিক আছে। তাহলে 35 ml সমান কত হবে? 7 চামচ। 7 চামচ পানি ওখানে গরম করা যে পানিটা আছে ওটা ঠান্ডা করে ওই গুঁড়া ওষুধের সাথে মিশাইতে হবে, ঠিক আছে। যেমন আপনার সেফিক্সিম কিছু অ্যান্টিবায়োটিক আছে, এগুলো আপনারা বাজারে পাবেন, ঠিক আছে। ওষুধের গায়ে খোলের মধ্যে লেখা থাকবে কতটুকুন পানি মিক্স করতে হবে। সেটা সেই ওষুধটা যত ml, যদি 35 ml হয় তাহলে 5 7 35, অর্থাৎ 7 চামচ। যদি 30 ml হয় তাহলে 6 চামচ, ঠিক আছে। যদি 60 ml হয় তাহলে কয় চামচ হবে? 5 12 60, অর্থাৎ 12 চামচ ওষুধ মিক্স করতে হবে। সেটা ওষুধের গায়ে লেখা থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হলো ইমালশন, মিক্সার, লোশন, ইনজেকশন, ঠিক আছে। ইনজেকশন ইনজেকশন ইনজেকশনগুলো হলো কোনগুলো? যেগুলো আমরা মাংসে বা বেইনে দিই, ঠিক আছে। ইনজেকশন, ঠিক আছে। ইনজেকশনের আমরা সংক্ষিপ্ত রূপ কিছু গত ক্লাসে দেখাইছি, তাই না? ইনজেকশন ইনজেকশন এটা হলো একটা অনেক বড় একটা শব্দ, তাই না? তো এতটুকুন তো লেখা সম্ভব না, তখন ডাক্তাররা কি করে? শুধু আইএনজিটা লেখে। তো ইনজেকশনগুলো আইবি দেওয়া হয়, আইএম দেওয়া হয়, সাবকিউটেনাস দেওয়া হয়, ইন্টারডার্মাল দেওয়া হয়। ইন্টারভেনাস, ইন্টারমাস্কুলার, সাবকিউটেনাস, ইন্টারডার্মাল। মানে হলো যে ইনজেকশনের গায়ে এই আইবি আইএম লেখা আছে ওটা দুইভাবেই দেওয়া যাবে। এটা বেনেও দেওয়া যাবে, আবার মাংসেও দেওয়া যাবে। আপনি যে পথটা আপনি চুজ করতে পারেন। যেমন একটা আনকনসিয়াসনেস পেশেন্ট, মুখে খেতে পারে না, অজ্ঞান হয়ে গেছে, তাকে কী করতে হবে? তার সমস্যাটা যদি ইমার্জেন্সি থাকে, যেমন দ্রুত তাকে স্টেবল করতে হবে, তখন আমরা আইবিতে দিব, ঠিক আছে, ঠিক আছে, বেইনে, শিরায়, ঠিক আছে। আর দেখা গেলো যে না, তাকে 10 15 মিনিট সময় দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই, ধীরে ধীরে কাজ করলেই ভালো, তখন তাকে আমরা আইএম দেবো। যদি সিভিয়ার ব্যথা থাকে, অনেক তীব্র ব্যথা, সহ্য করতে পারতেছে না, তখন আমরা বেইনে ইনজেকশন দেবো, ব্যথার ইনজেকশন। যদি তার সহ্য করার মতো থাকে তাহলে আমরা কি করব? তখন আমরা তাকে মাংসে দিব, ঠিক আছে। ইন্টারমাস্কুলারে ইনজেকশনগুলো দেব। সাবকিউটেনাস এটা কোথায় দিতে হয়? চামড়ার নিচে, চামড়ার নিচে, হ্যাঁ, চামড়াটাকে ধরে নিচে আমরা ইনজেকশন, এগুলো আমরা ইনজেকশন কীভাবে দিই এগুলো শেখাবো, ঠিক আছে। ইন্টারডার্মাল এটা কোথায় দিতে হয়? চামড়ার ভিতরে, 10 ডিগ্রি অ্যাঙ্গেল এটা দিতে হবে চামড়ার ভিতরে। আমরা যে শিশু জন্মের পরে 72 ঘন্টার মধ্যে একটা ইনজেকশন দেওয়া হয়, ঠিক আছে, বিসিজি ইনজেকশন। এটা চামড়ার ভিতরে দেওয়া হয়। আমাদের সবার বাম হাতে দাগ আছে, এটা হলো ইন্টারডার্মাল ইনজেকশন। বিসিজি হলো টিউবারকুলোসিসের একটা ভ্যাকসিন। না, এটা একটাই ডোজ, ঠিক আছে। আমরা টিকা সম্বন্ধে একদিন পড়াবো আপনাদের, ঠিক আছে। ওই ইনজেকশনটা ইন্টারডার্মাল দিতে হয়, ঠিক আছে, চামড়ার ভিতরে দিতে হয়, বুঝতে পারছেন? তারপরে ছিল ইনফিউশন, ঠিক আছে। ইনফিউশন 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 ঠিক আছে, ইনফিউশন লেখা আছে, যেমন 5% ডিএ ইনফিউশন করা লাগবে। কত পার্সেন্ট? 5% ডিএ অথবা ডিএনএস। তার মানে হলো একটা বোতল আছে, এরকম একটা বোতল আছে, বোতলের ভিতরে কি আছে? 1000 ml অথবা 500 ml এই ডিএ আছে। ডিএ মানে ডেক্সট্রোজিন অ্যাকোয়া, ডিএনএ মানে হলো ডেক্সট্রোজিন নর্মাল স্যালাইন। এটা শুধুমাত্র গ্লুকোজ স্যালাইন, আর এখানে গ্লুকোজ প্লাস লবণের স্যালাইন আছে এখানে, ঠিক আছে। এনএস মানে হলো নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইনের ভিতরে সোডিয়াম ক্লোরাইড থাকে, হ্যাঁ হ্যাঁ, শুধু ডেক্সট্রোজ। এখানে এনএস মানে হলো নর্মাল স্যালাইন, এখানে সোডিয়াম ক্লোরাইড থাকে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড মানে হলো লবণ, তাহলে গ্লুকোজ প্লাস লবণের স্যালাইন, এর নাম হলো কি? ডিএনএস, ঠিক আছে। আর এটা হলো ডিএ। এই স্যালাইনগুলোর মধ্যে আবার অনেক ভাগ আছে। একটা আছে 3% ডিএ, ঠিক আছে, আর আছে হলো 5% ডিএ, আর হলো 10% ডিএ, ঠিক আছে। আমরা এই স্যালাইনগুলো আমরা আলাদা একটা ক্লাস নেব, ঠিক আছে। এটা হলো আপনার হাইপোটনিক, এটা হলো আইসোটনিক, আর এটা হলো হাইপারটনিক, ঠিক আছে। হাইপোটনিক, আইসোটনিক, হাইপারটনিক, অর্থাৎ আমাদের সেলের ভিতরে প্লাজমার যে চাপ,
ঠিক আছে, অর্থাৎ একটা সেলের ভিতরে কি থাকে, সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজম মানে হলো এটা একটা তরল পদার্থ। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে যে সাইটোপ্লাজমগুলো থাকে এর ভিতরে একটা প্রেশার আছে, ইন্টারনাল একটা প্রেশার আছে। এই প্রেশার মানে এটার যে চাপ, এই চাপটার সমপরিমাণ চাপ হলো আমাদের 5% ডিএ। ঠিক আছে, এই জন্য এই স্যালাইনটার নাম কি বলা হয়, আইসোটোনিক। ঠিক আছে, আইসোটোনিক মানে হলো আমাদের এই স্যালাইনের ভিতরে সাইটোপ্লাজমের যে চাপ আর এখানে যে সাইটোপ্লাজমের চাপ এটা সমান। ঠিক আছে, যে কারণে এই স্যালাইনগুলো বডিতে দিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। ঠিক আছে, যে কাউকে আপনি দিতে পারবেন, কারণ আপনি অসুস্থ মানুষ, আপনি চাইলে আপনিও নিতে পারবেন। ঠিক আছে, যে কাউকে দেওয়া যায়। যদি কেউ সুস্থ মানুষ এসে বলে যে স্যার আমি স্যালাইন দেবো, ঠিক আছে, তাহলে কোন স্যালাইনটা দিবেন, এ যেটা দেবেন। ঠিক আছে, 5% ডিএ, কারণ এটা হলো আইসোটোনিক, এটা শরীরে দিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এটা হলো হাইপোটোনিক, মানে আমার সাইটোপ্লাজমের যে চাপ সেই চাপের চাইতে এটার প্রেশারটা কম। ঠিক আছে, আবার এটার প্রেশারটা অনেক বেশি। এগুলো আমরা ব্যবহার করি হলো কন্ডিশন ভেদে। ঠিক আছে, কন্ডিশন ভেদে আমরা ব্যবহার করে থাকি। যেমন কারো রোডে ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো বড় একটা অপারেশন হবে, তখন আমরা এই হাইপারটোনিক স্যালাইনগুলো ব্যবহার করব। ঠিক আছে, যদি কেউ দীর্ঘদিন ধরে রোগে ভুগে, ঠিক আছে, অসুস্থতায় ভুগতেছে, তখন আমরা এই যে হাইপোটোনিক স্যালাইনগুলো ব্যবহার করি। কিন্তু নর্মাল সুস্থ সবল সব মানুষের, অসুস্থ হোক, সে অপারেশন হোক, ঠিক আছে, যত যত ধরনের পেশেন্ট আছে তাদেরকেও আমরা এই আইসোটোনিকটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন, আমরা এই স্যালাইনটা নিয়ে আমরা পরে আরেকটা ক্লাস আপনাদের নিব। ঠিক আছে, তাহলে এগুলো বুঝছেন তো। ইনফিউশন মানে কি, ইনফিউশন মানে হলো যেটা বেইন দিয়ে দিতে হয় মিনিটে 30 ফোঁটা করে। মানে এই স্যালাইনগুলো আমরা যখন বেইনে করব তখন আমরা মিনিটে 30 ফোঁটা করে দিব। 30 ফোঁটা হচ্ছে এটা একটু মেইনটেইন ডোজ। ঠিক আছে, বডিতে 30 ফোঁটা দিলে তাহলে তার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হবে না। বুঝতে পারছেন, যদি আমরা রানিং দেই, ঠিক আছে, এমন একটা স্যালাইন আমরা বেইনে ঢুকাই দিলাম, তার ইচ্ছা মতো সে যাচ্ছে বডিতে যাচ্ছে, এরকমভাবে দিলে তার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হবে, কিডনি ফেলিওর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, হার্ট ফেলিওর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ এরকম হবে। তো আমরা মেইনটেইন ডোজ আকারে দিব। তাহলে মেইনটেইন ডোজ হলো মিনিটে 30 ফোঁটা করে এই স্যালাইনগুলো দিতে হয়। এগুলো প্র্যাকটিক্যালে স্যালাইন কীভাবে করে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ক্লাসে এগুলো আমরা দেখাবো। জাস্ট এখন শুধু একটু ধারণা নিয়ে রাখতেছি যে ইনজেকশন কি, ইনফিউশন কি, স্যালাইন কি। ঠিক আছে, হ্যাঁ, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ও না, আমরা তো এখন জেনারেল কিছু আলোচনা করতেছি, আমরা তো এখন মূল আলোচনায় এখনো যাইনি। ঠিক আছে, এই যে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা বইয়ের ভিতরেও আছে। ঠিক আছে, মানে হলো ওষুধ প্রয়োগের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো দুই ধরনের, একটা হলো লোকাল রুট আর একটা হচ্ছে কি সিস্টেমিক রুট। লোকাল রুটের ভিতরে কি কি আছে, টপিক্যাল, যেমন স্থানিক প্রয়োগ করা হয়, ক্রিম, অয়েনমেন্ট, ড্রপ, ঠিক আছে, নাকে কানে এবং কি আপনার ত্বকের উপরে যেগুলো দেওয়া হয়। ভেজাইনাতে দেওয়া হয় বিটি, মানে ভেজাইনাল ট্যাবলেট। ঠিক আছে, বিটি মানে কি ভেজাইনাল ট্যাবলেট। যেমন যদি কারো ক্যান্ডিডিয়াসিস থাকে, ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে, যদি কারো লিউকেরিয়া থাকে, লিকুইডে যদি আপনার ফাঙ্গাস দ্বারা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভেজানাল ট্যাবলেট ইউজ করি। ঠিক আছে, অর্থাৎ যে ট্যাবলেটটা আমরা জনিপথে দেওয়া হয় এটাকে বিটি বলা হয়। অয়েনমেন্ট, তারপরে হচ্ছে আপনার ক্রিম, তারপরে হচ্ছে ইয়ার ড্রপ, আই ড্রপ, এগুলো হচ্ছে লোকাল বা ট্রপিক্যাল জিনিস। ঠিক আছে, এগুলা যেখানে সমস্যা ওই জায়গা থেকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তারপর হলো ইনহেলার, এটাও টপিক্যালের মধ্যে পড়ে। তারপরে সিস্টেমিক রুটের মধ্যে আসলে ওরাল, সাবলিঙ্গুয়াল, রেক্টাল, এটা গত ক্লাসে আলোচনা করছে। এগুলো কি আজকে আলোচনা করার দরকার আছে? বলে দিচ্ছি সব। হ্যাঁ, আপনি পড়েন নাই? ঠিক আছে, তাহলে তো ক্লাস করতে হবে, ক্লাস মিস দেওয়া যাবে না। এই যে আপনার আজকে যেটা পড়াচ্ছি আবার গত ক্লাসে এটাও পড়াচ্ছি, তাহলে যারা আজকে আসছে তাদের লস। ঠিক আছে না, আচ্ছা লস করা যাবে না। আচ্ছা, আর যাই হোক, মনে করেন এটা আজকে একটু জাস্ট টাচ করে দিচ্ছি, মানে হলো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। ঠিক আছে, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে হলো ওষুধ প্রয়োগের
রাস্তা, ট্রাক মানে হলো ওষুধ, অ্যাডমিনিস্ট্রেশন মানে হলো প্রয়োগ, রুট মানে কি রাস্তা। তাহলে ওষুধ প্রয়োগের রাস্তার সময়, এই রাস্তার সময় দুই ধরনের, একটা হলো লোকাল আর একটা হলো কি সিস্টেমিক। ঠিক আছে, সিস্টেমিক মানে হলো দেহের অভ্যন্তরে বা দেহের ভিতরে, দেহের ভিতরে যে কোনো জায়গায় ওষুধ প্রয়োগ করার জন্য এটা দুইটা রাস্তা আছে, একটা হলো ইন্টেরাল আর একটা হলো পার ইন্টেরাল। ঠিক আছে, ইন্টেরাল এটার বাংলা হচ্ছে হলো পাকস্থলী। ঠিক আছে, ইন্টেস্টাইন, ইন্টেরালের বাংলা কি পাকস্থলী, অর্থাৎ পাকস্থলীতে ওষুধ প্রয়োগ করার মাধ্যমে এটা সারা বডিতে দেওয়া যায়, পৌঁছায় দেওয়া যায়। আর পাকস্থলী ছাড়া মনে করুন অন্যান্য কিছু মাধ্যম আছে যেটাকে বলা হয় পার ইন্টেরাল। পার মানে হলো, পার মানে হলো এই পাকস্থলী ছাড়া। ঠিক আছে, যেমন এখানে আছে হলো পার ইন্টারভ্যালের মধ্যে আছে হলো আপনার ইনজেক্টেবল, ইনজেক্টেবল রুট। ইনজেক্টেবল রুট কি কি আছে? ইনজেক্টেবল রুট, ঠিক আছে, ইনজেক্টেবল রুটের মধ্যে আছে হলো আইবি, তারপরে ছিল আইএম, তারপরে আছে হলো এসসি, তারপরে আছে কি আইডি। ঠিক আছে, আইবি মানে হলো ইন্ট্রাভেনাস, আইএম মানে হলো ইন্ট্রামাসকুলার, এসসি মানে হলো সাবকিউটেনাস, আইডি মানে হলো ইন্ট্রাডার্মাল। এই চারটা রুট খুব কমন। তাছাড়া আরও অনেক রুট আছে, ইন্ট্রাথ্রিকেল, ইন্ট্রা-আর্টিকুলার, ঠিক আছে, তারপরে আসলে ইন্ট্রা পেরিকার্ডিয়াক, ইন্ট্রাপেরিটোনিয়াম, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। তো এইগুলো আমরা ইউজ করি না, এগুলো যারা স্পেশালাইজড, ঠিক আছে, বিভিন্ন অভিজ্ঞতা যেমন তারা ইউজ করে। ঠিক আছে, যারা অর্থোপেডিক্সে তারা ইন্ট্রা আর্টিকুলার জয়েন্টের যে ইঞ্জেকশনগুলো তারা ইউজ করে, কিন্তু আমরা সচরাচর এই জিনিসগুলো ইউজ করি। তাহলে ইনজেক্টেবল রুট মানে হলো ইঞ্জেকশন আকারে যে রুটগুলো, যে রুটে ওষুধ প্রয়োগ করা হয়, অর্থাৎ এই ওষুধগুলো পাকস্থলীতে যায় না, এগুলো কি হয় সরাসরি রক্তে যায়, রক্ত থেকে যেখানে কাজ করার কথা ওই জায়গাতে গিয়ে কাজ করে। আর এই ইন্টেরাল রুটে এটা সরাসরি পাকস্থলীতে যায়, পাকস্থলীতে ওষুধ প্রয়োগ করার মাধ্যমে পাকস্থলী থেকে এটা রক্তে যায়, রক্ত থেকে আবার সমস্ত বডিতে যায়। এই রুটগুলোর মধ্যে আছে হলো ওরাল, তারপরে আছে হলো আপনার রেকটাল, আর এটা আছে হলো সাবলিঙ্গুয়াল। ঠিক আছে, সাবলিঙ্গুয়াল। ঠিক আছে, আর এই যে আমরা ইনজেক্টেবল রুট দেখলাম, আর এটা হলো আরেকটা হচ্ছে আপনার ইনজেক্টেবল রুট, আর এটা হচ্ছে আপনার ইনহেলেশন। ঠিক আছে, ইনহেলেশন মানে হলো এটাও পাকস্থলীতে দিতে হয় না, কিন্তু এটা মনে করেন শ্বাসনালীর ভিতর দিয়ে গেলে এটা শরীরের ভিতরে প্রবেশ করে। শ্বাসনালীর ভিতর দিয়ে ওষুধটা দিলে শরীরের ভিতরে কী হয় প্রবেশ করে। তাহলে শরীরের ওষুধ ভিতরে প্রবেশ করার জন্য দুইটা রুট আছে, একটা হলো ইনজেক্টেবল রুট আর একটা হচ্ছে কি ইনহেলেশন রুট। আর ইন্টেরাল রুটে তিনটা পথ আছে, একটা হলো কি ওরাল, পারেক্টাল, আর হলো সাবলিঙ্গুয়াল। আর লোকাল রুটে কি আছে টপিক্যাল। টপিক্যাল মানে হলো স্কিনে বা চামড়ার ভিতরে, অথবা চোখের ভিতরে, অথবা কানের ভিতরে, ঠিক আছে, নাকের ভিতরে, এগুলো হচ্ছে কি আমাদের টপিক্যাল রুট, অর্থাৎ এগুলো সরাসরি বাইরে থেকে ভিতরে প্রবেশ করে দেওয়া যায়। বুঝতে পারছেন? মানে সমস্যাটা চোখে, চোখে ড্রপ দিয়ে দিলেন, কানে, কানে ড্রপ দিয়ে দিলেন, সমস্যা ত্বকে, ত্বকে ক্রিম বা অয়েনমেন্ট দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে টপিক্যাল রুট। তাহলে লোকাল রুট মানে হলো, লোকাল মানে হলো স্থানিক, যে জায়গাটায় সরাসরি ওষুধটা প্রয়োগ করা যায়। আর সিস্টেমিক রোগ মানে হলো এটা হলো ভিতরে বিভিন্ন সিস্টেমে ওষুধ প্রয়োগ করার জন্য দুইটা রাস্তা, একটা হলো ইন্টেরাল আর একটা হলো পার ইন্টেরাল। ইন্টেরাল মানে হলো পাকস্থলীর ভিতর দিয়ে ওষুধটা যাবে, পার ইন্টেরাল মানে হলো পাকস্থলীর ভিতরে যাবে না, পাকস্থলী ছাড়া সেই ওষুধটা শরীরের ভিতরে প্রবেশ করবে। নেবুলাইজেশন কি লোকাল রুটে যাবে? নেবুলাইজেশন এই যে এটা ইনহেলেশনে যাবে? ইনহেলেশন, এটা হলো আপনার এই যে সিস্টেমিক রুটে। নাক দিয়ে যাচ্ছে না? হ্যাঁ, সিস্টেমিক রুট। নোজ, আমরা ইয়ার নোজ এগুলো তো লোকাল রুট। নোস, নোস মানে হলো শুধুমাত্র নাকের ভিতরে। নাকের স্প্রেটাকে হ্যাঁ, করা হচ্ছে। নাকের ভিতরে আমরা কি দেই, স্প্রে দেই, ঠিক আছে না, যেমন আপনার এইটাই মানে আপনার শ্বাসপ্রশ্বাসটা নাইট্রো। এটা ইয়েতে ইনহেলেশনে। হ্যাঁ, ভিতরে যে ওষুধটা প্রয়োগ করাচ্ছি লাংয়ের ভিতরে যাচ্ছে, আচ্ছা। শ্বাসনালীর ভিতরে যাচ্ছে, সেটা হলো ইনহেলেশন রুট। এখানে আমরা বিভিন্ন ধরনের ইনহেলার ইউজ করি, ঠিক আছে, স্টেরয়েড ইনহেলার, তারপরে সালবিটামল ইনহেলার, ঠিক আছে, এই ওষুধগুলো আমরা ইউজ করে থাকি। তাহলে রুটগুলোর নাম মুখস্থ করবো। এইভাবে যদি মুখস্থ না থাকে তাহলে ডাইরেক্ট মুখস্থ করবেন। ঠিক আছে, ডাইরেক্ট কি, 1 নম্বরে ওরাল, 2 নম্বরে পাররেক্টাল, 3 নম্বরে সাবলিঙ্গুয়াল, 4 নম্বরে ইনজেক্টেবল রুট, 5 নম্বরে ইনহেলেশন রুট। ঠিক আছে, ডাইরেক্ট মুখস্থ করবেন। যদি এইভাবে মুখস্থ করতে পারেন ভালো, না মুখস্থ করলে ডাইরেক্ট এই নামগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে কি ওষুধের শোষণ, তারপরে ওষুধের বিস্তার। ঠিক আছে, ওষুধের শোষণ মানে হলো অ্যাবজর্পশন, আর বিস্তার মানে হলো ওষুধটা কিভাবে সারা শরীরে পৌঁছায়, এটা হলো বিস্তার। ঠিক আছে, তাহলে অ্যাবজর্পশন,
অ্যাবজর্পশন মানে হলো ওষুধের শোষণ, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন মানে হলো পৌঁছে দেওয়া বা বিস্তার করা। ওষুধটা যে খাইলাম, খাওয়ার পরে ওষুধটা অ্যাবজর্পশন হওয়ার পরে এটা বিস্তার লাভ করে, ঠিক আছে। আচ্ছা, এখন ওষুধ অ্যাবজর্পশন হয় কোথায়, শোষণ হয় কোথায় কোথায়, ঠিক আছে। যে ওষুধটা আমরা খাই সেটা কোন জায়গা থেকে অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন কথাটার অর্থ হলো, মনে করেন ওষুধটা আছে হলো আপনার খাদ্যনালীর কোনো একটা রাস্তায়, কোনো একটা জায়গায় আছে ওষুধটা, ঠিক আছে। এটা হলো খাদ্যনালীর মনে করেন একটা রাস্তা। জাস্ট একটু বোঝাই দিলেন, মানে এটা এনে ওষুধটা খাইলেন মুখ দিয়ে, এটা মনে করেন আপনার ইন্টেস্টাইনে ওষুধটা ডাইজেশন হয়ে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে এর পাশে কিছু রক্তনালী আছে, এখান থেকে ওষুধটা এই রক্তনালীর ভিতরে চলে আসে, ঠিক আছে। এটা হলো অ্যাবজর্পশন। ওষুধটা আছে হলো খাদ্যনালীর ভিতরে, কিন্তু অ্যাবজর্ব হয়ে শোষিত হয়ে সে কোথায় চলে আসছে, রক্তনালীর ভিতরে। এটা হলো অ্যাবজর্পশন। এই অ্যাবজর্পশনটা মুখে হতে পারে, অ্যাবজর্পশনটা ইন্টেস্টাইনে হতে পারে। কোন কোন জায়গায় এই অ্যাবজর্পশনটা হয়? একটা হচ্ছে ওরাল ক্যাভিটি, ঠিক আছে। মুখে ওষুধের অ্যাবজর্পশন হয়, অর্থাৎ মুখের ভিতরে যে রক্তনালীগুলো থাকে, মুখ থেকেই ওষুধটা রক্তনালীর ভিতরে চলে যায়, ঠিক আছে। যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, যেমন ভিটামিন সি, ঠিক আছে। তাহলে ভিটামিন সি মানে হলো সিবিট, এই সিবিটটা অ্যাবজর্পশন হয় হচ্ছে আমাদের কোথায়, মুখে, ঠিক আছে। তারপরে স্টমাক বা পাকস্থলী, এই পাকস্থলীতে কিছু ড্রাগ অ্যাবজর্পশন হয়, যেমন অ্যাসপিরিন, ঠিক আছে। অ্যাসপিরিন এটা পাকস্থলীতে অ্যাবজর্পশন হয়, অর্থাৎ মুখে হয় না। অর্থাৎ মুখে খাওয়ার পরে সেটা ওই মুখে স্যালাইভার সাথে ডাইজেশন হয়ে মিক্স হয়ে কোথায় চলে আসে, স্টমাকে চলে আসে। স্টমাকে আসার পরে স্টমাকের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে HCl, তখন কি করে এই ট্যাবলেটটাকে ভেঙে দেয়, ঠিক আছে। তখন এখান থেকে সেটা আবার রক্তের ভিতরে চলে যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি ইন্টেস্টাইনাল বা অন্ত্রে, যেমন মিথাইল ডোপা। যেমন মনে করেন প্রেশারের একটা ট্যাবলেট আছে মিথাইল ডোপা, এটা হচ্ছে প্রেশার বা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। মানে প্রেশার হলে তখন এই ওষুধটা দিতে হয়। এটা কাদের দিতে হয়, গর্ভবতী মহিলাদের, ঠিক আছে। গর্ভবতী মহিলাদের জন্য প্রেশার হলে তাদের সেফ ড্রাগ হলো মিথাইল ডোপা, এটা সবসময় মনে রাখতে হবে। দেন একটা প্রেগনেন্সি মহিলা, তার পেটে বাচ্চা আছে, আপনার কাছে আসছে, আসার পরে আপনি প্রেশার মারবার দেখলেন যে তার প্রেশার হাই, এই অবস্থায় তাকে কোন ট্যাবলেটটা দিবেন? প্রেশারের অনেক ট্যাবলেট আছে, 20-25টা নাম আছে প্রেশার। সেখানে মোস্ট কমন যে প্রেশারটার নাম হলো, ওষুধটার নাম হলো মিথাইল ডোপা। যেমন ফিডোপা নামে এটা পাওয়া যায়, ঠিক আছে। ফিডোপা, ঠিক আছে। এটা প্রথমে একটা করে দিলেন, যদি এটাতে কাজ না করে তখন সকাল দুপুর রাত 3টা করে দিলেন, ঠিক আছে। এরকমভাবে ডোজ বাড়াইতে হবে। প্রেশারের ওষুধ প্রথমে ছোটো থেকে শুরু করতে হয়। আমরা যদি, হ্যাঁ, এটা মিথাইল ডোপা এটা হলো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের। প্রেশারের কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলোর মধ্যে ACE ইনহিবিটরের মধ্যে এই ওষুধটা পাওয়া যায়, এনজিওটেনসিন কনভার্টিং ইনহিবিটর, ঠিক আছে। প্রেশার ওষুধ আমরা একটু পরে পড়াবো। তাহলে মিথাইল ডোপা হলো প্রেগনেন্সি। এই ওষুধটা মুখে খাওয়ার ফলে স্টমাকে আসার পরেও ডাইজেশন হয় না, হয় কোথায়, ইন্টেস্টাইন থেকে, ঠিক আছে। তারপর আছে কোথায়, রেকটাম, ঠিক আছে। রেকটাম মানে কি, বায়ুপথ। এখানে কিছু ওষুধের অ্যাবজর্পশন হয়, যেমন প্যারাসিটামল। কোনো সাপোজিটরি যদি আমরা এখানে দিই প্যারাসিটামলের, তখন এখান থেকে অ্যাবজর্ব হয়ে কোথায় যাবে, ব্লাড ভেসেলে চলে আসবে। ব্লাড ভেসেল থেকে এটা আবার কোথায় যাবে, সমস্ত বডিতে সার্কুলেটেড হবে, ঠিক আছে। মানে ওষুধটা বিস্তার লাভ করে রক্ত থেকে, কোথা থেকে, রক্ত থেকে ওষুধটা কোন জায়গাটায় কাজ করবে। এমন কিছু কিছু ওষুধ আছে সে হার্টে যেয়ে কাজ করবে, হার্টের রিসিপ্টরের উপরে কাজ করবে। কিছু কিছু আছে ব্রেনের উপরে কাজ করবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ড্রাগগুলো, ঠিক আছে না। কিছু কিছু ড্রাগ আছে আমাদের শ্বাসনালীতে গিয়ে কাজ করবে, ঠিক আছে। তাহলে ওটার বিস্তারটা ওই জায়গাতে যে হবে, ঠিক আছে, অন্য কোনো জায়গায় হবে না। বুঝতে পারছেন? তাহলে ওষুধ মানে হলো ওষুধ অ্যাবজর্পশন হয় মুখে, স্টমাকে, ইন্টেস্টাইনে, রেকটামে। স্টমাকে কি হয়, পাকস্থলীতে কি হয়, রেকটামে কি ওষুধ মানে হলো অ্যাবজর্পশন হয়, এটা মনে রাখতে হবে। মনে রাখতে পারলে ভালো, না রাখলে পারলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ত্বক মানে হলো স্কিনে ওষুধ অ্যাবজর্পশন হয়। যেমন একটা ওষুধ আপনি ত্বকে লাগাইলেন, সেখানে আপনি কিসের জন্য লাগাইছেন, ত্বকের ভিতরে কি হয়ে গেছে, আপনার চুলকানি হয়েছে বা একজিমা হয়েছে, স্ক্যাবিস হয়েছে,
এজন্য আপনি একটা ক্রিম দিলেন, দেওয়ার পরে কী হয়ে গেলো, ত্বকের সাথে এটা বাইন্ড করে কাজ করলো, ঠিক আছে, ওখানে এটা কাজ করলো। তাহলে ত্বকে কী হচ্ছে, ওষুধটা অ্যাবজর্পশন হচ্ছে। চোখে আমরা ড্রপগুলো দিই, চোখের মিউকাস মেমব্রেনের সাথে বাইন্ড করে এই চোখগুলো কাজ করে। কানে আমরা যে ওষুধগুলো দিই সেগুলো কিন্তু রক্তে যায় না, সেগুলো কোথায় যায়, কানের ভিতরে, সেগুলো কানের ভিতরেই থাকে, ঠিক আছে। চোখের ভিতরে যেগুলো দিই সেগুলো চোখের ভিতরেই থাকে, ত্বকে যেগুলো দিই সেগুলো ত্বকের ভিতরেই থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, ড্রাগ শোষণের প্রভাবক মানে হলো কী কী প্রভাবক থাকলে ওষুধটা খুব দ্রুত অ্যাবজর্পশন হবে, আবার কী প্রভাবক থাকলে ওষুধটা খুব ধীর গতিতে অ্যাবজর্পশন হবে, ঠিক আছে। মানে হলো কী কী অ্যাবজর্পশন, এই কী কী প্রভাবক, কী কী নির্দেশনা বা কী রোগ থাকলে বা কী সমস্যা থাকলে ওষুধের অ্যাবজর্পশন তাড়াতাড়ি হবে, কী সমস্যা থাকলে ওষুধের অ্যাবজর্পশন ধীর গতিতে হবে, সেগুলো। যেমন মনে করেন প্রয়োগ পথ, এই ওষুধের অ্যাবজর্পশনটা ডিপেন্ড করে প্রয়োগ পথের উপরে, ঠিক আছে। এখন ওরালে যদি আপনি একটা ওষুধ দেন, এটার অ্যাবজর্পশন হতে সময় লাগবে হলো 15 মিনিট, ঠিক আছে। কিন্তু একটা আইভিতে একটা ইনজেকশন দিলেন, এটার সাথে সাথে কী হয়ে গেল, অ্যাবজর্পশন শুরু হয়ে গেছে। একটা মাসল ইনজেকশন দিলেন, এটাতে 5 মিনিট সময় লাগবে, ঠিক আছে। তাহলে প্রয়োগ পথের উপরে ডিপেন্ড করে, ওষুধের প্রয়োগ পথের উপরে কী করে অ্যাবজর্পশনটা ডিপেন্ড করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, এর সাথে অন্য কোনো ড্রাগ আছে কিনা, ঠিক আছে। যেমন মনে করেন আপনার অ্যান্টাসিড, ঠিক আছে, প্লাস ওই ওমিপ্রাজল গ্রুপের ওষুধ যদি একসাথে দেন, ঠিক আছে, তখন এই অ্যান্টাসিডটা কাজ করবে না, অ্যান্টাসিডটা কী হয়ে যাবে, নিউট্রালাইজেশন হয়ে যাবে, অ্যাবজর্পশন হবে না। কারণ এই ওমিপ্রাজলটা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কী করবে, সে কমায় দেবে, ঠিক আছে। তো অ্যান্টাসিডটা যে খাচ্ছে এটা ফাও, মানে এটা বডিতে কোনো কাজ করতেছে না, অ্যাবজর্ব হচ্ছে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি অ্যান্টাসিডের খাবার পরে দেন 30 মিনিট পর, আর এটা যদি খাবার 30 মিনিট আগে দেন, তাহলে দুইটা কাজ করবে, ঠিক আছে। কিন্তু একসাথে যদি দেন তাহলে কাজ করবে না, ঠিক আছে। অ্যান্টাসিডের সাথে যদি আপনার অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিন দেন, ওই অ্যান্টাসিডটা কী করে, টেট্রাসাইক্লিনের যে কার্যক্ষমতা এটাকে কমায় দেয়, নিউট্রালাইজেশন করে। অর্থাৎ এই টেট্রাসাইক্লিন এটা একটা অ্যান্টিবায়োটিক, তাহলে অ্যান্টাসিড এবং টেট্রাসাইক্লিন যদি একসাথে দেন তাহলে টেট্রাসাইক্লিনটা কাজ করবে না, ঠিক আছে। সব জায়গাতে, সব জায়গাতে, সব জায়গাতে, ঠিক আছে। এই অ্যান্টাসিড টেট্রাসাইক্লিনের যে কাজের যে ক্ষমতা এটাকে কী করবে, সে নিউট্রালাইজেশন করে দেবে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে দুইটা ড্রাগ যখন আমরা একসাথে দেবো, এই ড্রাগের সাথে যদি দুইটার প্রতিবিম্বতা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ড্রাগ অ্যাবজর্পশন কম হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। শোষক পৃষ্ঠ, যত বেশি শোষক পৃষ্ঠ তত বেশি শোষণ, মানে হলেন আপনার মুখের চাইতে ইন্টেস্টাইনের শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি। কেন বেশি? কারণ এখানে ছোটো ছোটো অসংখ্য ব্লাড ভেসেল থাকে, ঠিক আছে, ব্লাড ভেসেল থাকে, এখানে আবার ওই রকম ব্লাড ভেসেল নাই, ঠিক আছে। তার মানে হলো আপনার মুখের চাইতে আপনার ইন্টেস্টাইনের শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি। অবস্থানকাল, ওষুধ যত বেশি অবস্থান করবে তত বেশি শোষিত হবে, ঠিক আছে। যেমন করেন এখানে আপনার ওষুধটা আছে, মনে করেন যেমন এখানে আপনার যে ওষুধটা আছে এটা কাজ করবে হলো 6 ঘন্টা পর্যন্ত, সে এখানে থাকবে, ইন্টেস্টাইনে থাকবে, তাহলে 6 ঘন্টায় কী হবে, ওষুধটা অ্যাবজর্ব হতে থাকবে, ঠিক আছে। আর কিছু কিছু ওষুধ আছে এটা 8 ঘন্টা পর্যন্ত থাকবে, কিছু ওষুধ আছে এটা 12 ঘন্টা পর্যন্ত থাকবে, ঠিক আছে না। তাহলে 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, তার মানে হলো ওষুধের স্থায়িত্বকাল মানে অবস্থান যতটুকুন আছে ওষুধের অ্যাবজর্পশন ততটুকুন হবে, ঠিক আছে। আর এটা হলো রক্ত সরবরাহ, ঠিক আছে, যত বেশি রক্ত সরবরাহ তত বেশি শোষণ হবে, ঠিক আছে, যত বেশি রক্ত সরবরাহ হবে তত বেশি শোষণ হবে। এখন যেখানে অ্যাবজর্ব হচ্ছে সেই জায়গাটায় যদি মানে হলো রক্ত আসতে না পারে তাহলে শোষণ ক্ষমতা কী হবে, কমে যাবে, ঠিক আছে। রোগ অবস্থা মানে হলো সে নিজেই রোগে যদি থাকে, যেমন লিভারের যদি কোনো রোগ থাকে, তারপরে আপনার ইন্টেস্টাইনের যদি কোনো রোগ থাকে, ঠিক আছে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে, এই যে এখানে অবস্ট্রাকশন হয়ে গেছে, ওষুধটা ইন্টেস্টাইনের যে মেইন পার্ট সেখানে আসতে পারতেছে না, ঠিক আছে। তাহলে অবস্ট্রাকশন বাধা থাকার কারণে এখানে ওষুধটা না আসলে এখানে অ্যাবজর্পশন হবে না, তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থেকে ওষুধের অ্যাবজর্পশন কমে যাবে, ডায়রিয়া যদি থাকে ওষুধের অ্যাবজর্পশন কমে যাবে, বমি যদি থাকে ওষুধের অ্যাবজর্পশন কমে যাবে, বুঝতে পারছেন। মানে তার যদি কোনো রোগ থাকে
বা এই রোগের কারণে যদি ওষুধটা ঠিক জায়গাতে না আসতে পারে তাহলে সেই ওষুধের অ্যাবজর্পশনটা হবে না। তারপরে হলো ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে কি? বিস্তার। এই যে ওষুধটা রক্তনালীতে আসলে এখান থেকে বিস্তার লাভ করবে, ঠিক আছে? ওষুধের বিস্তারের যে স্থানগুলো আছে সেই স্থানগুলোর মধ্যে একটা হলো রক্ত। রক্তের ভিতরে কোথায়? সেটা হলো প্লাজমা, ঠিক আছে? প্লাজমা। রক্তের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হলো ব্লাড সেল, একটা কি থাকে? প্লাজমা। ব্লাড সেল হলো 45%, প্লাজমা হলো 55%, ঠিক আছে? হ্যাঁ, তাহলে প্লাজমাতে ওষুধটা যদি ডিস্ট্রিবিউশন হয়, ওষুধটা যদি অ্যাবজর্পশন প্লাজমাতে হয়, তাহলে সেই ওষুধটা দ্রুত ডিস্ট্রিবিউশন করবে। আর যদি সেই ওষুধটা ব্লাড সেলের সাথে হয় তাহলে সেটা কি হবে? খুব কম সময়ে কি করবে? ডিস্ট্রিবিউশন করবে, ঠিক আছে? ওষুধ কোন কোন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়? তাহলে একটা হলো ব্লাডের প্লাজমাতে হয়, আরেকটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারস্টিটিয়াল ফ্লুইড, ঠিক আছে? ইন্টারস্টিটিয়াল ফ্লুইড মানে হলো আপনার এই রক্তে ওষুধটা আছে, আসার পরে সে কোথায় গেল? মনে করেন একটা সেলের ভিতরে গেল, সেলের ভিতরে যাওয়ার পরে সরাসরি সেলের ভিতরে যায় না, সেলের বাইরে একটা লেয়ার থাকে, ঠিক আছে? এই লেয়ারের ভিতরে ওষুধটা যায়, ঠিক আছে? তার মানে হলো এই যে একটা সেল, এই একটা সেল, মাঝখানের যে লেয়ারটা এটা হলো ইন্টারস্টিটিয়াল সেল, ঠিক আছে? ইন্টারস্টিটিয়াল সেল, এখানে ওষুধের ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে? তাহলে ইন্টারস্টিটিয়াল সেলের ভিতরে ওষুধের ডিস্ট্রিবিউশন হবে। তারপরে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, তারপরে হচ্ছে আপনার ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইড মানে হলো যে ফ্লুইডগুলো আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। যেমন আমাদের ব্রেনের ভিতরে কি থাকে? এটা হলো ব্রেন, আর এটা হলো স্পাইনাল কর্ড। ব্রেন এবং স্পাইনাল কর্ডের চারপাশে একটা ফ্লুইড থাকে, এটার নাম হলো সিএসএফ, ঠিক আছে? এই সিএসএফগুলো আমাদের ব্রেনের ফার্স্ট ভেন্ট্রিকল, তারপরে সেকেন্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, এখান দিয়ে সে নিচের দিকে আসে, আবার সে আবার উপরের দিকে যায়। মানে এই ফ্লুইডটা এক জায়গায় স্থায়ী থাকে না, এটা কি হয়? পর্যায়ক্রমে সে ঘূর্ণন প্রকৃতির, সে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের চারপাশে সে ঘূর্ণায়নের পদ্ধতিতে ঘুরতে থাকে। মানে এই সিএসএফ এর মাধ্যমে আমাদের ব্রেন তার পুষ্টি সরবরাহ করে, ঠিক আছে? তো এখানে কি হয়? ওষুধের ডিস্ট্রিবিউশন হয়, এখানে ওষুধের ডিস্ট্রিবিউশন হয়, অর্থাৎ ওষুধগুলো এখানেও আসে। যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ড্রাগগুলো আছে সিএনএস গ্রুপের, ঠিক আছে? অথবা এমন কিছু ওষুধ আছে যেমন অ্যান্টিহিস্টামাইন, সিডেটিভ জাতীয়, যেগুলো খাওয়ার সাথে সাথে আমাদের ঘুম হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেগুলো, সেই ওষুধগুলো কী করে? আমাদের প্লাজমা, আমাদের ব্রেনের যে ব্রেরিয়ার আছে সেই ব্রেরিয়ার ক্রস করে সে ব্রেনের ভিতরে এই সিএসএফ এর ভিতরে প্রবেশ করে। সিএসএফ এর ভিতরে প্রবেশ করলে সে কী করে? ব্রেনটাকে সে নিস্তেজ করে দেয়, অর্থাৎ সে তার ঘুমও আসে, আবার ওষুধটা যে জায়গাতে কাজ করার কথা সেই জায়গাতে গিয়েও কাজ করে, ঠিক আছে? তারপরে হলো আপনার দেহের চর্বি। কিছু কিছু ওষুধ আছে আমাদের যে ফ্যাট আছে, ঠিক আছে? এই ফ্যাটের সাথে গিয়ে কাজ করে, অর্থাৎ ফ্যাটে কি হয়? ড্রাগে এই ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে? তাহলে ড্রাগের ডিস্ট্রিবিউশন প্লাজমাতে হয়, ড্রাগের ডিস্ট্রিবিউশন আমাদের এই সিএসএফ এর ভিতরে হয়, ড্রাগের ডিস্ট্রিবিউশন আমাদের ইন্টেস্টিনাল ফ্লুইডে হয়, ড্রাগের ডিস্ট্রিবিউশন আমাদের ফ্যাটের মধ্যে হয়, ঠিক আছে? ওষুধের মেটাবলিজম, ওষুধের মেটাবলিজম। মেটাবলিজম মানে হলো এই যে ওষুধটা একটা নির্দিষ্ট জায়গায় গেল, ফ্যাটে গেল, ব্রেনে গেল, সেলের ভিতরে গেল, প্লাজমার ভিতরে গেল, ঠিক আছে? যাওয়ার পরে এই ওষুধটা তার যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা এখানে কি হয়ে যায়? নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ ওষুধটা এখানে থেকে ওয়ার্কিং করে, কাজ করে, ঠিক আছে? এটাই হলো মেটাবলিজম, বুঝতে পারছেন? মানে ওই ওষুধটা তার সেলের ভিতরে যাওয়ার পরে কতটুকুন কাজ করলো, কাজ করার পরে তার কতটুকুন আছে। যেমন মনে করেন 70% ওষুধ এই ব্লাডের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়ে ফ্যাটের ভিতরে পৌঁছাচ্ছে, ঠিক আছে? ফ্যাটের ভিতরে যাওয়ার পরে তার মনে করেন এখানে যাওয়ার পরে 10% ওষুধ, এখানে তার 60% ওষুধ কাজ করছে, ঠিক আছে? ফ্যাটের ভিতরে গিয়ে কি করছে? কাজ করে শেষ হয়ে গেছে, তার এনার্জি শেষ। আছে কতটুকু? 10%। এই 10% ফ্যাটে অ্যাবজর্ব করতে পারে না, তখন কি করছে? এই ফ্যাট থেকে 10% ওষুধ বের করে দিচ্ছে, ঠিক আছে? বের করে দেওয়ার পরে এই 10% ওষুধ কী করবে? সে আর অন্য কোনো জায়গায় যাবে না, সে এক জায়গা থেকে ইউজ হয়ে আসছে, তখন বডি কী করবে? তাকে বের করে দিবে, ঠিক আছে? অর্থাৎ ওই 10% দিয়ে তার কোনো কাজ হবে না, ঠিক আছে?
তো ওখানে এই ওষুধটা যে রাস্তা দিয়ে বের হবে এটা হলো অ্যাসক্রিয়েশন। এক্সক্রিয়েশন মানে হলো নিষ্কাশন বা বের করে দাও। এই বের করে দিবে হলো কিডনি। ঠিক আছে, কিডনি কি করবে, এই ওষুধটাকে বের করে দেবে। কিন্তু কাজ করছে কতটুকু, 60%। এটা হলো মেটাবলিজম। ঠিক আছে, এটা কি মেটাবলিজম। তাহলে একটা ড্রাগ খাওয়ার পরে আমাদের এই 4টা স্টেজ পার হতে হয়। একটা হলো তার অ্যাবজর্পশন হয়, তারপরে তার ডিস্ট্রিবিউশন হয়, তারপরে তার মেটাবলিজম হয়, তারপরে কি হয়, তার অ্যাসক্রিয়েশন হয়। অ্যাসক্রিয়েশন হলে তার বডিতে ওই ড্রাগটা আর থাকে না। ঠিক আছে, নিষ্ক্রিয় হয়ে যায়। হ্যাঁ, মেটাবলিজম কোথায় হয়? মেটাবলিজমের 1 নম্বর স্থান হলো লিভার। কোথায়? লিভার। আমরা যে ওষুধগুলো খাই, যেমন এখানে যে ডিস্ট্রিবিউশন হলো, মনে করেন এখানে যে ডিস্ট্রিবিউশন হলো এই ব্লাড থেকে এটা যাবে হলো আমাদের কোথায়, লিভারে। ঠিক আছে, এখান থেকে সরাসরি ইন্টারস্টেডিয়াল ফ্লুইডে যাবে না, সরাসরি সে প্লাজমাতে যাবে না, সরাসরি সে ব্রেনে যাবে না, সে কোথায় যাবে, ইন্টেস্টাইন থেকে লিভারে যাবে। আমরা মুখে এবং পাইপতে যে ওষুধগুলো দেব আমাদের ইনজেক্টেবল রুট ব্যতীত প্রত্যেকটা ওষুধ আমাদের লিভারে যাবে। লিভারে যাওয়ার পরে এই যে আমাদের যে মেটাবলিজম হয়, এই মেটাবলিজমের কিছু অংশ এখানে মেটাবলিজম হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে 20% ওষুধ এখানে মেটাবলিজম হবে। অর্থাৎ এই 20% ওষুধ এখানে যাওয়ার পরে লিভারের সেল ওই 20% কার্যক্ষমতা সে খেয়ে ফেলবে। বুঝতে পারছেন, মেটাবলিজম। এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট পাস অফ মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজম এটা বডির কোন জায়গাতে হয়, লিভারে হয়। ঠিক আছে, অর্থাৎ সব মেটাবলিজম এখানে হয়। এখান থেকে ওষুধটা আবার ডিস্ট্রিবিউশন হবে। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন হয়ে সেলের ভিতরে যাবে, সেল থেকে আবার কি হবে, অ্যাসপিরেশন হবে। ঠিক আছে, এই যে সেলের ভিতরে গেল এটা হলো তার সেকেন্ড মেটাবলিজম। ঠিক আছে, ফার্স্ট পাস মেটাবলিজম আমাদের কোথায় হয়, লিভারের ভিতরে হয়। তাহলে লিভার হচ্ছে মেটাবলিজমের 1 নম্বর অর্গান। ঠিক আছে, তাহলে মেটাবলাইজ অর্গান কোনটা, লিভার। ঠিক আছে, তারপরে অন্যান্য কিছু ক্ষেত্রে আছে, অন্যান্য কিছু মেটাবলিজম অর্গান আছে, সেখানে আসলে কিডনি, তারপরে আসলে লাং, তারপরে ইন্টেস্টাইন। ঠিক আছে, এগুলোর ভিতরেও কিছু কিছু মেটাবলিজম হয়। লিভার থেকে, হ্যাঁ, লিভার থেকে ওষুধটা হার্টে যাবে। মানে হলো লিভার থেকে তার সুপেরিয়র ভেনা ক্যাভা আছে, লিভারের সাথে তার হেপাটিক পোর্টাল ভেইন আছে, সেই পোর্টাল ভেইনের মাধ্যমে সুপেরিয়র ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে হার্টে যাবে। হার্ট এই রক্তটা সার্কুলেশনের মাধ্যমে সমস্ত বডিতে পৌঁছাবে, কিন্তু সমস্ত বডিতে ওই ওষুধটা কাজ করবে না। এমন কোনো কোনো ওষুধ আছে ব্রেনের জন্য আমরা খাই, কিছু কিছু ওষুধ আছে আমরা ব্যথার জন্য খাই। ঠিক আছে, ব্যথার জন্য যে ওষুধটা দিব, যে জায়গাতে আমাদের ব্যথা ওই জায়গাতে দিয়ে কাজ করবে। কারণ ব্যথা হয়, ব্যথা হওয়ার জন্য ওখানে সেল ইনজুরি হয়, সেল ইনজুরি হলে ওখানে এক ধরনের অ্যাসিড তৈরি হয়, অ্যারাকিডোনিক অ্যাসিড। তাহলে এই অ্যারাকিডোনিক অ্যাসিডটাকে নিউট্রালাইজেশন করার জন্য কক্সিলেক্টিভ যে ডাকগুলো আছে, এই ডাকগুলো আমরা যখন দিব তখন ওই জায়গাতে গিয়ে কাজ করবে। অর্থাৎ সেলের ভিতরে যে আমাদের বডির ভিতরে অন্যান্য সেলগুলো আছে এগুলোর ভিতরে যাবে না। ঠিক আছে, তার মানে হলো যে জায়গাটায় ব্যথা ওই জায়গায় গেলে আমাদের এই অ্যারাকিডোনিক অ্যাসিডটাকে কমায় দেবে। অ্যারাকিডোনিক অ্যাসিড বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু আমাদের ব্যথাটাও বাড়ে। প্যারাসিটামল শুধু জ্বরের জন্য না, এটা ব্যথারও কাজ করে। জ্বর এবং ব্যথা যদি আপনি, হ্যাঁ, সাইড এফেক্ট আপনার যে লিভারে যে মেটাবলিজম হবে। ঠিক আছে, লিভার থেকে যতটুকু মেটাবলিজম সে করবে, আর বাকিগুলো ওষুধ আপনার পেশাবের মাধ্যমে সে বের করে দেবে। না, ওটা এক্সক্রিয়েশন হয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, ওষুধের কিছু এফেক্ট। এই যে ওষুধটা আমরা খাইলাম, খাওয়ার পরে এদের কিছু এফেক্ট দেখা দেবে। ঠিক আছে, একটা আসলে টেরাটোজেনিক এফেক্ট। টেরাটোজেনিক এফেক্ট মানে কি, এই ওষুধটা আমাদের প্ল্যাসেন্টা ক্রস করবে, শিশুর ভেতরে যাবে, শিশুর ভিতরে যাওয়ার পরে শিশুর বিকলাঙ্গতা তৈরি করবে। এটা হলো টেরাটোজেনিক এফেক্ট। ঠিক আছে, আমাদের ব্রেনের ভিতরে কিছু ব্যারিয়ার থাকে, প্ল্যাসেন্টার ভিতরে কিছু ব্যারিয়ার থাকে, প্লাসেন্টা, তারপরে ছিল ব্লাড
ব্রেইন ব্যারিয়ার, প্লাসেন্টার ব্যারিয়ার, ঠিক আছে। তাহলে 1 নম্বরে কি, প্লাসেন্টাল ব্যারিয়ার, ব্লাড ব্রেইন ব্যারিয়ার, ঠিক আছে। আচ্ছা, তো মনে করেন আপনার কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমাদের ব্রেনের ভিতরে ঢুকতে পারবে। ব্লাড এবং ব্রেইন এর মাঝখানে একটা পর্দা থাকে, ঠিক আছে। কিছু ওষুধ আছে, সব ওষুধের নেচার এরকম নয়। কিছু কিছু ওষুধ আছে যেগুলা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে যায়, যেমন অ্যানাস্থেটিক। অ্যানাস্থেটিক জাতীয় যে মেডিসিনগুলো আছে অবশ করার জন্য, এরা শরীরের ভিতরে দিলে আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে ব্রেনের ভিতরে প্রবেশ করে। ব্রেনটাকে তখন কী করে, সে নিস্তেজ করে দেয়, অবশ করে দেয়। ব্রেনের ওয়ার্কিং যে ক্ষমতাটা, এটাকে সে বন্ধ করে দেয়, নার্ভ সিগন্যালগুলোকে সে বন্ধ করে দেয়। আবার সিএনএসের কিছু ওষুধ আছে যেমন ডায়াজিপাম, ঠিক আছে। এটা কী কাজ করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আমাদের কি হয়, ব্রেনের ভিতরে প্রবেশ করে। কিন্তু দেখেন আপনার ব্যথানাশক ওষুধ, তারপরে প্রেশারের ওষুধ, এদের এই ব্লাড ব্রেন ক্রস করার কোনো ক্ষমতা নেই। অর্থাৎ এই ওষুধগুলো খেলে আমাদের ব্রেনের কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আবার কিছু ওষুধ আছে, যেমন এটা হচ্ছে মায়ের পেট, এই পেটের ভিতরে থাকে মনে করেন একটা প্লাসেন্টা, ঠিক আছে। আর এই প্লাসেন্টা থেকে একটা নাভি থাকে বাচ্চার সাথে যুক্ত, মনে করেন এটা হলো বাচ্চা, ঠিক আছে। এখন এই প্লাসেন্টা এবং আমব্লিক্যাল কর্ড, মানে হলো যে বাচ্চার যে নাভি, এর মাঝখানে একটা ব্যারিয়ার থাকে, এটা হলো প্লাসেন্টাল ব্যারিয়ার, ঠিক আছে। প্লাসেন্টাল ব্যারিয়ার। কিছু কিছু ওষুধ আছে, সে ওষুধটা এই প্লাসেন্টা পর্যন্ত এসে শেষ, মানে তার আর এদিকে ঢোকার কোনো ক্ষমতা নেই। আবার কিছু ওষুধ আছে এ সরাসরি কি করতে পারে, পেটের ভিতরে ঢুকতে পারে, যেমন সিপ্রোসিন, সিপ্রোসিন টাইপ। তারপর অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, ঠিক আছে। অ্যান্টিফাঙ্গাল মানে হলো অ্যান্টিফাঙ্গাস, ঠিক আছে, যে ড্রাগগুলো আছে এই ড্রাগগুলো, সিপ্রোসিন, তারপরে হচ্ছে মেট্রোনিডাজল, ঠিক আছে। এই ওষুধগুলো কী হয়, আপনার এই যে প্লাসেন্টার ব্যারিয়ার ক্রস করে বাচ্চার শরীরে যায়, যাওয়ার পরে বাচ্চার শরীরে কিছু সাইড ইফেক্ট তৈরি করে, ঠিক আছে। তো কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমরা আগে থেকে বলে দিই যে এগুলো প্রেগনেন্সি মহিলাদের দেওয়া যাবে না, ঠিক আছে। প্রেগনেন্সি মহিলাদের দেওয়া যাবে না, প্রেগনেন্সি মহিলাদের দেওয়া যাবে, এরকম কিছু ড্রাগের ক্যাটাগরি আছে, ঠিক আছে। এখন ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি, ক্যাটাগরি এক্স, ঠিক আছে। এই ক্যাটাগরিগুলো আমাদের ইন্টারন্যাশনালি তৈরি করা হয়েছে রিসার্চ করে, ঠিক আছে। হ্যাঁ, না, এ বি সি ডি এক্স, ঠিক আছে। তার মধ্যে ক্যাটাগরি এ, এগুলা মানে যে ড্রাগের ক্যাটাগরি এ, সেগুলো প্রেগনেন্সি মহিলাদের দেওয়া যাবে, ঠিক আছে। ক্যাটাগরি যেগুলো বি, সেগুলোও প্রেগনেন্সি মহিলাদের দেওয়া যাবে। আপনার ডিমস সফটওয়্যার আছে না, ডিমস, DIMS অ্যাপস আছে না, ডিমস, এটা অনেকে নামই শুনেন না, যাই হোক, এটা প্লে স্টোরে গেলে এটা সার্চ দিলে এই অ্যাপসটা আসবে। এটা নামায়ে আপনি এখানে ড্রাগ লিখে সার্চ দিবেন, নাপা, ঠিক আছে। নাগানে সার্চ দিবেন, তখন এই ড্রাগের ইন্ডিকেশন আসবে, কন্ট্রাইন্ডিকেশন আসবে, সাইড ইফেক্ট আসবে, তারপরে এটা ডোজ আসবে, তখন এটার ক্যাটাগরিও আসবে, ঠিক আছে। ক্যাটাগরিতে গিয়ে আপনি দেখবেন যে এই ওষুধটার ক্যাটাগরিটা কি, এ, বি, না সি, না ডি, না এক্স। না, ওটা এতগুলো মেডিসিন আপনি মুখস্থ করতে পারবেন না। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। এবং একটা ঠান্ডা কাশির পেশেন্ট আসছে, তাকে আপনি অ্যান্টিহিস্টামাইন দিবেন, যেগুলো ইউজফুল, যেমন আমরা ইউজ করি রুপাটিডিন, ফেক্সোফিনাডিন, লোরাটিডিন, ঠিক আছে, তার ডেজলোরাটিডিন। এর মধ্যে এগুলা কিন্তু এক একটা এক এক ক্যাটাগরি, কিন্তু আপনি দেখবেন যে কোনটা ক্যাটাগরি এ এবং বি এর ভিতরে আছে, সেটা আপনি সবসময় ব্রেনের ভিতরে সেট করে রাখবেন। সেটা আপনি যখন প্রেসক্রিপশন করবেন বা যখন আপনি ওষুধ দিবেন, তখন আপনি অলরেডি আপনার ব্রেনের ভিতরে সেভ হয়ে যাবে। আপনি যদি বুঝতে না পারেন, তাহলে জাস্ট ওই ওষুধটার নামটা সার্চ বক্সে লিখে আপনি ক্যাটাগরিতে আসবেন,
আচ্ছা দেখবেন যে এটা কোন ক্যাটাগরিতে আছে। এ এবং বি হলে প্রেগনেন্সি মহিলাদের দেওয়া যাবে, সি হলে প্রেগনেন্সি মহিলাদের দেওয়া যাবে না, ডিও দেওয়া যাবে না, এক্সও দেওয়া যাবে না। হুম, ঠিক আছে, আমরা বলে দেবো যে প্রেগনেন্সি মহিলাদের এই সমস্যা হলে কোন ওষুধটা দেওয়া যাবে। ঠিক আছে, যেমন ঠান্ডা কাশির জন্য আমাদের প্রেগনেন্সি মহিলাদের জন্য সেফ ড্রাগ হলো লোরাটেডিন। ঠিক আছে, এই ওষুধগুলো আসলে আপনি আমার কাছে লিস্ট আছে, কিন্তু আপনি মুখস্থ করতে পারবেন থাকবে না। ঠিক আছে, তো এটা সহজেই পদ্ধতি, মানে ডিম সফটের ভিতরে ক্যাটাগরিটা দেখবেন, দেখে তারপর ওষুধটা দেবেন। হ্যাঁ, ক্যাটাগরি বলতে কোনটা, থেরাপিউটিক ক্লাস? না না, এই যে ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরি আছে না, প্রেগনেন্সি, প্রেগনেন্সি, আচ্ছা, প্রেগনেন্সি, প্রেগনেন্সি ক্যাটাগরি এ। ঠিক আছে, ফ্লামেক্স বাই করছেন, ফ্লামেট, মেট্রোনিডাজল। আচ্ছা, এর মধ্যে আবার ভাগ আছে। ঠিক আছে, যেমন আপনার প্রেগনেন্সি ক্যাটাগরি মানে প্রেগনেন্সির তো 9 মাস, এটা 3টা ট্রাইমেস্টার আছে, 3টা মানে 3টা বিভাগে এটা বিভক্ত স্টেপে। এখন এই মেট্রোনিডাজলটা মনে করেন আপনার সেকেন্ড ট্রাইমেস্টারে সেফ, তখন আমরা ক্যাটাগরি এ বলি, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে এটা সি, এটা সেফ না। ঠিক আছে, এটা আপনার যখন ব্যবহার করবেন, ওষুধগুলো যখন দিবেন, তখন এগুলো ধীরে ধীরে মনে রাখবেন। আমরা ক্যাটাগরি সম্বন্ধে আলাদা একটা ক্লাস নিব। ঠিক আছে, এটা পরে মনে রাখেন ক্যাটাগরি সম্বন্ধে। ঠিক আছে, অনেক কিছু তো হাইলাইট করতেছি যে এটা পরে নিব আসবে, কিন্তু মাঝখানে যদি গ্যাপ হয়ে যায় সেটা স্মরণ করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। একটা হচ্ছে তাহলে টেরাটোজেনিক এফেক্ট, টেরাটোজেনিক এফেক্ট, টেরাটোজেনিক এফেক্ট মানে কি, এই ওষুধটা কি করে আমাদের বাচ্চার ক্ষতি করে, যে ওষুধগুলো খেলে বাচ্চার বিকলাঙ্গ হয়, বাচ্চার ক্ষতি করে, এটা হলো টেরাটোজেনিক এফেক্ট। তারপর আছে কি হাইপার সেন্সিটিভিটি, হাইপার সেন্সিটিভিটি, হাইপার সেন্সিটিভিটি মানে কি, হাইপার সেন্সিটিভ মানে হলো আপনি একটা ওষুধ দিলেন, দেওয়ার পরে দেখা গেলো যে এই সেই রুগীটার উত্তেজিত হইতেছে হাত পায়ে বিভিন্ন জায়গায় লাল লাল চাকা চাকা হয়ে গেছে। ঠিক আছে, তার পেট ব্যথা শুরু হয়ে গেছে, তার বমি শুরু হয়ে গেছে, তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, শরীরে খিঁচুনি হচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটাই হলো হাইপার সেন্সিটিভিটি। ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত সাইড এফেক্ট, ইমিডিয়েটলি একটা ইনজেকশন দিচ্ছেন বা একটা স্যালাইন দিচ্ছেন, দেওয়ার সাথে সাথে তার দেখা যাচ্ছে যে হাত পায়ে কাঁপুনি আসছে, তার হাত পায়ে চাকা চাকা হয়ে লাল হয়ে ফুলে গেছে, তার বমি শুরু হয়ে গেছে, প্রেশার চেক করে দেখলেন তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, এগুলোই হলো হাইপার সেন্সিটিভিটি। এটাকে নিউট্রালাইজেশন করার জন্য আবার আলাদা কিছু ওষুধ আছে। ইমিডিয়েটলি যেটা করতে হবে সেটা হলো আপনি যে ওষুধটা দিচ্ছেন ওটা দেওয়া যাবে না, ওইটুকু স্টপ। ঠিক আছে, তারপরে আপনি ইনজেকশন দিবেন, ইনজেকশন এভিল। ঠিক আছে, এভিল, ইনজেকশন এভিল, এই ইনজেকশনটা দিতে হবে। তার সাথে ইনজেকশন দিতে হবে হলো কর্টিসন। ঠিক আছে, এভিল এবং কর্টিসন, এই দুইটা ইনজেকশন দিতে হবে যদি কারো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন পাওয়া যায়। হ্যাঁ, যদি দেখা গেলো একটা ডাক দেওয়ার সাথে সাথে আপনার তার এরকম হাত পায়ে কাঁপুনি আসছে, তারপর শরীর ফুলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে, বমি হচ্ছে, সাথে সাথেই এভিল এবং কর্টিসন ইনজেকশন তার ভেইনে দিয়ে দিবেন অথবা মাংসে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে তারা এই হাইপার সেন্সিটিভিটি যে রিয়াকশনটা এটা থাকবে না। হাইপার সেন্সিটিভ হলো ড্রাগের প্রতি বর্তমান বা অনুপযোগী ইমিউনো প্রতিক্রিয়া, যেমন পেনিসিলিন প্রয়োগের পর আর্টিকেরিয়া, মানে হলো আপনার আর্টিকেরিয়া মানে হচ্ছে স্কিনের উপরে বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়ে যাওয়া, এটাকে বলা হয় আর্টিকারিয়া। ফুসকুড়ি, ফুসকুড়ি তো বুঝেন। ঠিক আছে, এরকম ফুসকুড়ি তৈরি হয়। ব্রঙ্কোস্পাজম মানে হলো তার শ্বাসকষ্ট হয়, দেখা যায় যে তার এই ওষুধ দেওয়ার সাথে সাথে তার শ্বাস নিতে পারতেছে না। তারপরে ওই যে ব্লাড প্রেশার কমে যাওয়া, বমি, তারপরে তার সমস্ত শরীর ঘেমে যাওয়া, খিঁচুনি হওয়া, এগুলো হাইপার সেন্সিটিভিটির মধ্যে লক্ষণ। এরকম ইত্যাদি লক্ষণ দেখা যায়। বেশিরভাগ ওষুধের ক্ষেত্রেই, বিশেষত অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এই হাইপার সেন্সিটিভ রিয়াকশন বেশি ঘটে।
ঠিক আছে, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিকে হয়। এটা আলাদা আলাদা, দুইটা আলাদা আলাদা। এটা তো অ্যাম্পুল, এটা 1 অ্যাম্পুল পাওয়া যায়, এটা 1 অ্যাম্পুল পাওয়া যায়। ঠিক আছে, আলাদা আলাদা সিরিজে নিয়ে মাংসে দিয়ে দিতে পারেন। হুম, মাংসে দিতে পারেন, ভেনেও দিতে পারেন। ভেনে দিলে দ্রুত কাজ করবে, মাংসে দিলে 5 মিনিট পরে কাজ করবে। ঠিক আছে, তাহলে দুইটা দেখলাম, একটা টেরাটোজেনিক আর একটা হলো কি হাইপার সেন্সিটিভিটি, একটা হলো ড্রাগ ইনটলারেন্স। আচ্ছা, তারপরে হচ্ছে কি সাইড ইফেক্ট। ঠিক আছে, তারপরে কি আছে সাইড ইফেক্ট। সাইড মানে হলো পার্শ্ব প্রতিক্রিয়া, ইফেক্ট মানে সাইড মানে হলো পার্শ্ব, ইফেক্ট মানে হলো প্রতিক্রিয়া, যেটাকে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া বলি। পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে আপনার ওষুধের কিছু সাইড ইফেক্ট আছে, যেমন বমি হওয়া, পেট ফুলে যাওয়া, খাবার অরুচি, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘুরানো, এগুলো হচ্ছে সাইড ইফেক্ট। ঠিক আছে, এই সাইড ইফেক্টগুলো যদি পাওয়া যায় কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেমন একটা পাওয়া গেল যে একটা ওষুধ দিলেন, তারপর বমি হচ্ছে, তাহলে বমির জন্য ট্যাবলেটটা দিবেন, কারণ ওই ওষুধটা তার বন্ধ করা যাচ্ছে না। যেমন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে তার বমি হচ্ছে, ওই অ্যান্টিবায়োটিক তো তাকে আর বন্ধ করতে পারবেন না, তাহলে বমির জন্য আপনি একটা বমির ট্যাবলেট দিবেন। ঠিক আছে, হ্যাঁ, মাথা ব্যথা হচ্ছে তাহলে একটা নাপা দিবেন। মানে কিছু কিছু ওষুধের পরে এই সাইড ইফেক্টগুলো আসবেই, এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই। কিন্তু এই টেরাটোজেনিক এফেক্ট, হাইপার সেন্সিটিভিটি, এগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। এগুলো যদি হয় বডিতে, তাহলে এগুলো কীভাবে নিউট্রালাইজেশন করা যায়, কীভাবে এটা সমাধান করা যায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, বা ওষুধটাই বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, কিন্তু এই যে মৃদু সাইড ইফেক্ট যেগুলো আছে, এগুলো আপনার তেমনটা সমস্যা নেই। এটা কি এভিল না এভিল? এভিল ইঞ্জেকশন, এভিল, AVIL, এভিল। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার আনওয়ান্টেড এফেক্ট। এখন আপনি ফার্মাকোলজিতে আমরা পড়াবো, যেমন ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট মুখস্থ করছেন, তার বমি হবে, ডায়রিয়া হবে, জ্বর হবে, তার মাথা ব্যথা হবে, কিছু কিছু মানে ইন্ডিকেশন আপনি মুখস্থ করছেন, এই ওষুধটা খেলে এই সমস্যাগুলো হবে। কিন্তু দেখা গেল যে ওষুধটা খাইয়ে অন্য একটা প্রবলেম হলো, এটা হলো আনওয়ান্টেড এফেক্ট। মানে এটা আপনি আশা করেন নাই, কিন্তু ওই রোগীটার এই সমস্যাটা আছে। আনওয়ান্টেড এফেক্ট মানে হলো অপ্রত্যাশিত একটা প্রতিক্রিয়া, ক্ষতিকর কিংবা অত্যন্ত অস্বস্তিকর প্রভাব, যা একটি ড্রাগের দেওয়ার পরে এই সমস্যাটা তৈরি হয়। ঠিক আছে, টক্সিক এফেক্ট। টক্সিক মানে হলো বিষাক্ততা। ঠিক আছে, এফেক্ট মানে হলো প্রভাব। অতিরিক্ত মাত্রা বা সঠিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে ওষুধের প্রত্যক্ষ ক্রিয়ার ফলে সৃষ্ট প্রভাবকে টক্সিক এফেক্ট বলে। ঠিক আছে, মানে দীর্ঘদিন যদি কোনো ওষুধ ব্যবহার করা হয়, তখন তার কি হয়, টক্সিক এফেক্ট হয়। এবং ডায়াজিপাম এর একটা টক্সিক এফেক্ট হলো এ আসক্ত হওয়া। ঠিক আছে, মানে ডায়াজিপামের কি হয়, ডায়াজিপামটা হলো একটা ঘুমের ওষুধ। ঠিক আছে, দেখা যায় কারো ঘুম না হলে সে এটা খেয়ে ঘুম আসে, কিন্তু এটার একটা এফেক্ট তৈরি হয় পরে, যেটা তার জন্য টক্সিক এফেক্ট। এবং এটা ছাড়া সে ঘুম আসতেই পারে না, তার মেন্টালি এটা সেট হয়ে যায়, আমার ঘুম আসতে গেলে আমাকে ডায়াজিপামটা খেতে হবে। এটা তার জন্য একটা টক্সিক এফেক্ট। ঠিক আছে, তাছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বা কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্টে, ব্রেনে, কিডনিতে, লিভারে, লাংয়ে এমন কিছু এফেক্ট দেখা দেয়, যেমন হার্ট ফেলোর হয়ে যাওয়া, ব্রেন স্ট্রোক হওয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার মনে করেন কিডনি ফেলোর হয়ে যাওয়া, এগুলো হলো টক্সিক এফেক্ট। ঠিক আছে, হ্যাবিটুয়েশন মানে পুনঃ পুনঃ একটি ড্রাগ গ্রহণের ফলে মানসিকভাবে ওই ড্রাগের প্রতি নির্ভরশীল হয়ে যাওয়া, এটাকে বলা হয় হ্যাবিটুয়েশন, যেটা ডায়াজিপামের ভিতরে হয়ে থাকে। ড্রাগ ডিপেন্ডেন্স হওয়া, কিছু কিছু ড্রাগ পুনঃভাবে গ্রহণের ফলে ওই ড্রাগের প্রতি গ্রহণকারী ব্যক্তির মানসিক ও শারীরিক নির্ভরশীলতা সৃষ্টি হওয়া। ঠিক আছে, একে বলা হয় ড্রাগ ডিপেন্ডেন্সি। ঠিক আছে, তারপরে ড্রাগ এডিকশন, আসক্ত হওয়া। ঠিক আছে, আসক্ততামূলক হলো বারংবার কিছু ড্রাগের গ্রহণের ফলে আবর্তনমূলক বা পুরাতন বিষক্রিয়াজনিত কিছু সমস্যা। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে গর্ভবতীর ক্ষেত্রে ওষুধের ব্যবহার। ঠিক আছে,
গর্ভবতীদের জন্য ওষুধের ব্যবহার হয়, যেটা বললাম যে ABCD ক্যাটাগরি, এটা এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে প্রেগনেন্সি মহিলাদের জন্য ওষুধ ব্যবহার করতে হবে আমাদের এই 5টা ক্যাটাগরির মধ্যে কোনটা? A এবং B। মানে সর্বপ্রথম একটা প্রেগনেন্সি মহিলার গর্ভে এই ওষুধটা প্রয়োগ করার পরে দেখা গেছে যে বাচ্চার কোনো ক্ষতি হয় নাই, তাহলে এটা কি হয়ে গেছে, এই জন্য সেভ হয়ে গেছে। বি ক্যাটাগরিটা, এটা হচ্ছে আপনার গর্ভবতী মহিলার দানা না, এটা হচ্ছে আপনার একটা প্রাণীর দেহে পরীক্ষা করা হয়েছিল। ঠিক আছে, মানে বি ক্যাটাগরি যে ডাকগুলো আছে এগুলো প্রাণী দেহে পরীক্ষা করা হয়েছে, মানব দেহে না। ঠিক আছে, যেমন মনে করেন আপনার গর্ভবতী কোনো বিড়াল বা পশু পাখি এরকম তাদের দেহে এটা পরীক্ষা করা হয়েছিল যে তাদের কোনো সমস্যা দেখা দেয়নি, এই জন্য এটা হলো বি ক্যাটাগরি, কিন্তু এটা মানব দেহে তারা প্রয়োগ করে নাই। ঠিক আছে, সি ক্যাটাগরি এগুলো হচ্ছে আপনার কন্ট্রাইন্ডিকেটেড, মানে প্রেগনেন্সিতে এগুলো দেওয়া যাবে না। সি মানে হলো কন্ট্রাইন্ডিকেটেড, মানে হলো এটা প্রাণী দেহে পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখা গেছে যে আপনার এই প্রাণী দেহের সেই বাচ্চাটা মারা গেছে বা বাচ্চাটার কিছু বিকলাঙ্গতা তৈরি হয়েছে। ঠিক আছে, এই জন্য এটা হলো সি ক্যাটাগরি। ডি ক্যাটাগরিটাও সেম, এক্স ক্যাটাগরিটাও সেম। তার মানে হলো ডি এবং CDX এই ওষুধগুলো প্রেগনেন্সিতে ব্যবহার করা যাবে না। তারপরে দেখেন কিছু কিছু ওষুধের গর্ভাবস্থা এবং গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে, ফলশ্রুতিতে সকল ওষুধ গর্ভবতী মহিলাদের জন্য ব্যবহার প্রযোজ্য নয়। বিভিন্ন দেশের বিভিন্ন গবেষণা সংস্থা গর্ভাবস্থায় ব্যবহারের নিরাপত্তার উপর ভিত্তি করে ড্রাগগুলোকে বিভিন্ন শ্রেণীতে এরা ভাগ করে নিচ্ছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। একটা হলো আমেরিকা, ইউএসএ ইউএসএ তারা এটা নিয়ে গবেষণা করছে। ঠিক আছে, আমেরিকার মানে ইউএসএর RFDA, এটা একটা সংস্থা, এই সংস্থাটার নাম হলো ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওষুধ প্রশাসনের একটা সংস্থা। কিসের? ইউএসএর। ঠিক আছে, আমেরিকার একটা সংস্থার নাম হলো কি RFDA। ঠিক আছে, তো তারা কি করছে, গর্ভাবস্থায় ব্যবহারের উপর ভিত্তি করে একটি ড্রাগ ক্যাটাগরি বা শ্রেণীতে তারা বিভক্ত করছে। এটা আমাদের দেশেও বহুলভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই ক্যাটাগরিগুলোর মধ্যে আছে হলো A, B, C এবং D। হ্যাঁ, এই ক্যাটাগরিগুলো কি, মানবদেহে পর্যাপ্ত গবেষণায় গর্ভধারণের প্রথম ট্রাইমেস্টারে ভ্রূণ এবং গর্ভধারণের জন্য কোনো ঝুঁকি পাওয়া যায় নাই, অন্যান্য ট্রাইমেস্টারেও কোনো ঝুঁকি নেই। তার মানে হলো এই ক্যাটাগরি কি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো বি ক্যাটাগরি, প্রাণীদেহে পর্যাপ্ত গবেষণায় ভ্রূণের জন্য ক্ষতিকর কিছু প্রমাণিত হয়নি এবং গর্ভবতী মহিলাদের উপরও পর্যাপ্ত গবেষণায় হয়নি। এটা প্রাণী দেহে হয়েছে কিন্তু গর্ভবতী মহিলাদের দেহে হয় নাই, কোনটা? বি ক্যাটাগরি। কিন্তু প্রাণী দেহে গবেষণায় দেখা গেছে যে ওই প্রাণী দেহের যেগুলো পরীক্ষা করছে এগুলোতে কোনো ঝুঁকি বা প্রমাণিত হয় নাই। তার মানে হলো শুধুমাত্র অপরিহার্য হলেই এই বি ক্যাটাগরি ডাকগুলো ব্যবহার করা যাবে। তার মানে হলো বি ক্যাটাগরিগুলো ব্যবহার করা যায়। ঠিক আছে, সি ক্যাটাগরি হলো প্রাণীদেহে গবেষণায় বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়, তবে মানবদেহে এর পর্যাপ্ত গবেষণা হয় নাই। ঝুঁকির চেয়ে হিত সাধনের প্রয়োজন বেশি হলে শুধুমাত্র অপরিহার্য হলে এই সি ক্যাটাগরি ড্রাগগুলো ব্যবহার করা যাবে। ঠিক আছে, যেমন মনে করেন আপনার একটা প্রেগনেন্সি মহিলা আসছে, তার অতিরিক্ত বমি হচ্ছে। ঠিক আছে, প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টারে অতিরিক্ত কি হয়? বমি হয়, একটা নর্মাল বমি হয়। ঠিক আছে, এটাকে বলা হয় মর্নিং সিকনেস। ঠিক আছে, এটা সাধারণত সকাল বিকাল খাওয়ার আগে একটু হয়। ঠিক আছে, কিন্তু এক্সেসিভ বমি যদি হয় সেটাকে বলা হয় সেটাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে এক্সেসিভ, রোগটা ভুলে গেলাম আর কি। যাই হোক, মানে এটা একটা রোগ। ঠিক আছে, এটা ইউটিআই হলে, মানে প্রেগনেন্সিতে যদি আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সিস্টেমিক যদি কোনো ডিজিজ থাকে, ঠিক আছে, তারপরে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন থাকলে তখন তার এই অতিরিক্ত বমিটা হয়। ঠিক আছে, এই বমিটা হলে তখন এই রোগটার নামটা মনে আসতেছে না যে, যাই হোক, তখন দেখা গেল যে আপনার অতিরিক্ত বমি হওয়ার কারণে তার বমিটা কি করতে হয়, আমাদের কারেকশন করতে হয়। নর্মালি আমরা এই প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে এই বমিটার জন্য আমরা মেকলিজিন হাইড্রোক্লোরাইড, ঠিক আছে, এই ওষুধটা দিই। হ্যাঁ, মেকলিজিন হাইড্রোক্লোরাইডের বমি রোধক একটা ট্যাবলেট আছে, এটা প্রেগনেন্সিতে সেভ, এই ওষুধটা দিই। কিন্তু
দেখা যাচ্ছে তার ওই ওষুধটা দিয়ে কাজ হচ্ছে না, ঠিক আছে, তখন আমরা কি দেই, ইমিস্টেট দেই, অন্ডানসেট্রন গ্রুপের, প্যালনোসেট্রন দেই, এগুলা কিন্তু আবার প্রেগনেন্সি সি ক্যাটাগরি, ঠিক আছে। তাহলে আমরা কেন কেন দিচ্ছি, সেটা হলো তার বমিটাকে কমানোর জন্য, যেহেতু তার ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইডে তার বমিটা কমতেছে না, বারগন না, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড, এক্লিস প্লাস, এক্লিস প্লাস বা এক্লিস নামে এটা পাওয়া যায়। এই ওষুধটা আমরা প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে থেকে দেই, যাদের বমি হয় তাদের বমি কমানোর জন্য, সকাল দুপুর রাত 3 ভাবে দেওয়া যায়, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে এই ওষুধটা খেলে তার বমিটা হচ্ছে মানে হলো কমতেছে না, তখন আমরা তাদেরকে অন্ডানসেট্রন বা প্যালনোসেট্রন গ্রুপের ওই ওষুধগুলো দেই, সেগুলো আবার প্রেগনেন্সি ক্যাটাগরি সি, ঠিক আছে। তার সাথে আমরা যদি ইউটিআই থাকে, পেশাব পরীক্ষা করে দেখা গেলো যে ইউটিআই আছে, তখন ইউটিআই থেকে প্রিভেন্ট করার জন্য তখন তো আর তাদেরকে সিপ্রোসিন দেওয়া যায় না, ঠিক আছে, তখন আমরা এই সেফালোস্প্রিন গ্রুপের সেফিকজিম দেই, ঠিক আছে, তারপরে আমরা দেই হলো স্যাপোরোক্সিম, এগুলো আবার প্রেগনেন্সি ক্যাটাগরি সি, ঠিক আছে। তাহলে আমরা প্রেগনেন্সি মহিলাদেরকে দিচ্ছি, কেন দিচ্ছি, তার সমস্যাটা দ্রুত সমাধান করার জন্য, কারণ এই অবস্থায় যদি থাকে তাহলে বাচ্চাটা ইন্টারনাল কি হতে পারে, তার ডেথ হতে পারে। যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা তারপরেও সি ক্যাটাগরির ওষুধগুলো দিচ্ছি মায়ের উপর করে, যেমন অতিরিক্ত বমি হলে ডিহাইড্রেশন হয়ে পেশেন্ট মারাও যেতে পারে, ঠিক আছে। তাহলে বাচ্চার চেয়ে মায়ের ভূমিকা এখানে বেশি, যেমন মা যদি জীবিত থাকে তাহলে তার একটা সন্তান নষ্ট হয়ে গেলেও পরবর্তীতে তাকে দিয়ে আরও 2-3টা সন্তান ধাপে ধাপে আমাদেরকে নেওয়া সম্ভব, কিন্তু মায়ে যদি জীবিত না থাকে তাহলে কিন্তু আর সম্ভব না। তাহলে সেটার উপর ভিত্তি করে আমরা এই ওষুধগুলো সি ক্যাটাগরির ওষুধগুলো দেই, যখন দেখা যায় যে তার প্রাণ নাশের ঝুঁকি আছে, ঠিক আছে, তখন আমরা এই ওষুধগুলো দিই। আর ডি এবং এক্স ক্যাটাগরির যে ওষুধগুলো আছে এগুলো কোনোভাবেই দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত আমাদের ক্লাস, ঠিক আছে, জেনারেল ফার্মাকোলজি শেষ, এরপরে হচ্ছে হলো সিস্টেমিক ফার্মাকোলজি, ঠিক আছে। আজকে আমাদের সময়ও শেষ, অনেকক্ষণ ক্লাস নিলাম, ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনারা আসেন, ঠিক আছে। আর এখানে যেগুলো পড়াইলাম, কি পড়াইলাম, হ্যাঁ হাইপারমেসিস, হ্যাঁ হাইপারমেসিস গ্রেভিডারাম, ঠিক আছে, এটা মন আসলেও হাইপারমেসিস গ্রেভিডারাম, ঠিক আছে, এটা মনে রাখবেন। গর্ভাবস্থায় যদি অতিরিক্ত বমি হয়, ঠিক আছে, সেটাকে বলি আমরা হাইপারমেসিস গ্রেভিডারাম। হাইপারমেসিস গ্রেভিডারাম হলে ইউটিআই প্রবলেমের কারণে হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে, ঠিক আছে, অর্থাৎ তার বডিতে কোনো ইনফেকশন প্রেজেন্ট থাকলে বা বাচ্চা যদি কোনো ইনফেকশন থাকে তাহলে সেক্ষেত্রে তার হাইপারমেসিস গ্রেভিডারাম হয়। ওটা শুধুমাত্র জ্বর তো বিভিন্ন কারণে হয়, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্রোটোজোয়াল ইনফেকশনের কারণে জ্বর হয়। জ্বর হচ্ছে একটা লক্ষণ, এটা কিন্তু কোনো রোগ না, জ্বর হচ্ছে একটা, হ্যাঁ জ্বর থাকবে, জ্বর বডিতে বিভিন্ন কারণে হতে হয়, একটা এটা ডায়াগনোসিস করতে হবে প্রপারলি তার ইনভেস্টিগেশনের মাধ্যমে, আলট্রাসোনোগ্রাম, এক্স রে, তারপর গর্ভাবস্থাতে এক্স রে করা যাবে না, আলট্রাসোনোগ্রামের মাধ্যমে, তারপরে আপনার ইউরিনের মাধ্যমে, ব্লাড পরীক্ষা করার মাধ্যমে, ব্লাড কালচার করার মাধ্যমে আমাদের আগে শনাক্ত হতে হবে তার ভিতরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা, তখন তার চিকিৎসাটা শুরু করলে তার জ্বরটা কমে যাবে। জ্বর ইজ সিমটম, জ্বর কোনো রোগ না, বিভিন্ন রোগের কারণে জ্বর হয়, ঠিক আছে। হাইপারমেসিস গ্রেভিডেরাম, গ্রেভিডেরাম, GRAVIDERUM, গ্রেভিডেরাম, হাইপারমেসিস গ্রেভিডেরাম, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের মানে কঠিন জিনিস আসতেছে, ঠিক আছে, আপনাদের পরবর্তী ক্লাস, প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বুঝতে পারতেছেন, আমি তো বলছি ফার্মাকোলজি ক্লাস, এটা প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসগুলোতে 50% চিকিৎসা আপনি এই কোর্স শেষ করলেই দিতে পারবেন, ঠিক আছে, সিস্টেমে এই সাবজেক্ট শেষ হলে আপনার 50% চিকিৎসা মানুষের দিতে পারবেন। শুক্রবারে যে আপনার যে সময় আসছেন এই সময়টাতে
ম্যাক্সিমাম 2 মাস, মিনিমাম। এটাই দরকার স্যার, এটাই তো বেশি। আচ্ছা, তারপরে আসেন ইনশাল্লাহ। আমার তো পড়ানোর মধ্যে কোনো ত্রুটি থাকবে না ইনশাল্লাহ। আমি চাইবো যে আপনার ধীরে ধীরে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে শেষ করার জন্য। আপনাদের